এটা বেশ ভালো নেশা। আমার বাসায় অনেকগুলো উপন্যাসের বই আছে, আমি এনে দেব তোমাকে। আসলে আমার আগে পড়ার অভ্যাস ছিল, এখন আর পড়া হয় না। যখন পড়তাম তখন কিনেছিলাম ওগুলো। আচ্ছা। এখন পড়ার বই বের করো, কোন বিষয়ে সমস্যা সেটা দেখাও। পরবর্তী সময়টা পড়ার মাঝে কেটে গেল অর্ঘ্যমা আর নীরদের। এর মাঝে অর্ঘ্যমার মা এসে নাস্তা দিয়ে গিয়েছিলেন। নীরদ প্রথম দিনেই বুঝতে পারলো অর্ঘ্যমাকে পড়াতে তার খুব একটা কষ্ট হবে না। বেশ ভালো ছাত্রী মেয়েটা। অভ্র অফিসের ওয়েটিং রুমে বসেছিল। আজ তার ইন্টারভিউ আছে এখানে। এমন সময় তার ফোনে কল এলো। রিয়ার নম্বর দেখে প্রথমে রিসিভ করতে না চাইলেও পরপর 4বার কল আসে, রিসিভ করতে বাধ্য হলো। কল রিসিভ করে কানের সামনে ফোন ধরার আগে ওপাশ থেকে চিৎকার করে উঠল রিয়া। কপাল ভাঁজ পড়লো অভ্রর। কি হয়েছে? অসভ্যের মতো চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি তোমায় মাথায় তুলে নাচবো? অভ্র, তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের গায়ে হাত তোলার? মাথা খারাপ হয়ে গেছে তোমার? উল্টোপাল্টা কিছু খেয়েছো? না খেলে আবল তাবল বকছো কেন? আমি আবল তাবল বকছি? তুমি আমার ভাইকে পেটাওনি, তাও আবার এতটাই জঘন্যভাবে পিটিয়েছো যে ভাইকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে। সারা শরীরে মারের দাগ, একটা হাত আর একটা পা ভেঙে গেছে। ডাক্তার বলেছে মাস 2-3 লাগবে সুস্থ হতে। তুমি এটা কিভাবে করতে পারলে অভ্র? যে তোমার ভাইকে মেরেছে তার কাছে আমি কৃতজ্ঞ। আজকে আমি মসজিদে 100 টাকা দান করব। আমার খুব আফসোস ছিল তোমার ভাইকে 2-4 ঘা লাগাতে পারিনি বলে। তবে এখন তোমার কথা শুনে আমার সব আফসোস কর্পূরের মতো উবে গেছে। মানে সত্যি সত্যি তুমি কিছু করনি? না, আমার ইচ্ছে ছিল তোমার ভাইকে পেটাবো। আমি তো মনে মনে প্ল্যানও বানাচ্ছিলাম, কিন্তু তার আগেই কেউ শুভ কাজ সেরে ফেলেছে। অভ্র, শুক্রিয়া আদায় কর যে তোমার ভাইকে মেরেছে, সে শুধু তোমার ভাইয়ের হাত পা ভেঙেছে। আমি হলে ওর কলিজাটাই বের করে ফেলতাম, মেরে লাশ পাঠিয়ে দিতাম তোমাদের বাড়িতে। কিন্তু আপাতত তা আর সম্ভব না। একটা আফসোস গেল ঠিকই, কিন্তু আর একটা আফসোস নতুন করে জন্মালো। রিয়া অভ্রের কথা শুনে তার উপর চেঁচামেচি করতে লাগলো। অভ্র ফোনের লাইনটা কেটে দিয়ে রিয়ার নম্বরটা ব্লক করে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে বসতেই ইন্টারভিউয়ের জন্য ডাক পড়লো তার। ফোন সাইলেন্ট করে ভেতরের দিকে অগ্রসর হলো সে। অর্ঘ্যমার যদিও সামনের মাস থেকে স্কুল বাসে যাতায়াত করার কথা ছিল, কিন্তু সে স্কুল বাসে যেতে চাচ্ছিল না বলে অভ্র আর নীরদকেই অর্ঘ্যমাকে দিয়ে আসা ও নিয়ে আসার দায়িত্ব পালন করতে হচ্ছে। যেদিন অভ্র ফ্রি থাকে সেদিন অভ্র যায়, আবার যেদিন অভ্র বিজি থাকে সেদিন নীরদ যায়। গতকাল অর্ঘ্যমার ক্লাস টেস্টে রেজাল্ট দিয়েছে, সে ভালো রেজাল্ট করেছে। নীরদ গত 1 সপ্তাহ পড়াতে আসেনি, তার পরীক্ষা চলছে ভার্সিটিতে। ফোনে অবশ্য নীরদ তাকে প্রতিদিন পড়া দিয়ে দিত। অর্ঘ্যমাও সেই পড়া বাধ্য মেয়ের মতো কমপ্লিট করে রাখতো। আজ নীরদের পরীক্ষা শেষ হয়েছে। নীরদ বলেছিল আজ আসবে পড়াতে, তাই অর্ঘ্যমা খুশি মনে বই খাতা নিয়ে বসে আছে নীরদের অপেক্ষায়। কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল নীরদ। কিছুক্ষণ পর অর্ঘ্যমার মা এসে দরজা খুলে দিলেন। হাসি মুখে তাকে সালাম দিল নীরদ। তিনিও পাল্টা হেসে সালামের জবাব দিলেন। নীরদকে ভেতরে যেতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। অর্ঘ্যমা রুমে ঢুকেই দাঁড়িয়ে পড়ল নীরদ। পড়ার টেবিলের ওপর মাথা রেখে ঘুমিয়ে আছে অর্ঘ্যমা। নীরদ ঘড়িতে সময় দেখে নিল। এই সময়টা অর্ঘ্যমা ঘুমিয়েই কাটায় বেশিরভাগ। নীরদ আসলে অর্ঘ্যমার মা অর্ঘ্যমাকে জাগিয়ে দেন। আজ অর্ঘ্যমা জেগেছিল বলে তার মা রুমে আসেনি, কিন্তু তিনি তো আর বুঝতে পারেননি যে তার মা নীরদের অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। নীরদ এগিয়ে এসে অর্ঘ্যমার নাম ধরে ডাকলো। সারা শব্দ পাওয়া গেল না অর্ঘ্যমার। নীরদ একবার দরজার দিকে তাকিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। কাঁপা কাঁপা হাতে অর্ঘ্যমার মাথায় হাত রেখে তাকে ডাকতে লাগলো। কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলে তাকালো অর্ঘ্যমা। নীরদকে চোখের সামনে দেখে ধরফরিয়ে উঠে বসলো। কখন যে তার চোখ লেগে এসেছিল বুঝতেই পারেনি। নীরদ তাকে ফ্রেশ হয়ে আসতে বলে চেয়ার টেনে বসলো। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে অর্ঘ্যমা দেখলো নীরদ তার টেস্ট খাতাগুলো দেখছে। বারান্দায় গিয়ে মুখ মুছে রুমে এসে চেয়ার টেনে টেবিলে বসতেই নীরদ বলল, বাহ, সবগুলো সাবজেক্টেই তো বেশ ভালো নাম্বার পেয়েছো। মোটামুটি ভালো। এটা মোটামুটি না, অনেক ভালো নাম্বার। তুমি যদি এভাবে পড়াশোনা করো তাহলে আরও ভালো নাম্বার পাবে পরবর্তী পরীক্ষায়। দেখা যাক। এত ভালো মার্কসের জন্য তোমার একটা ট্রিট পাওনা রইল আমার কাছে। বলো কী চাও? অর্ঘ্যমা দুষ্টুমির স্বরে বলল। যা চাই তাই পাবো। নীরদ কিছুটা বিব্রত হলো। অর্ঘ্যমার দিকে তাকিয়ে বুঝতে পারলো সে মজা করছে, তাই সে নিজেও অর্ঘ্যমার দুষ্টুমিতে সায় দিয়ে বলল, হ্যাঁ, বলেই দেখো। আপনাকে চাই। কথাটা বিড়বিড় করে বলল অর্ঘ্যমা। নীরদ শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো, কিছু বললে? না, কিছু বলিনি। তো বলো কী চাও? আগামীকাল আপনি আমাকে ঘুরতে নিয়ে যাবেন। আপনাকে বলেছিলাম নিয়ে যেতে, কিন্তু ভাইয়ার নাকি সময় নেই।
হ্যাঁ, ভাইয়ার সাথে কথা হয়েছে। আগামী 2 সপ্তাহ ভাইয়া খুব ব্যস্ত থাকবে। অনেকগুলো অফিসে তার ইন্টারভিউ রয়েছে। অতএব আপনি নিয়ে যাবেন আমাকে, যদি ফ্রি থাকেন তাহলে। ফ্রি আছি আমি। ভাইয়াকে জিজ্ঞেস করে তারপর জানাবো। যদি ভাইয়া রাজি হন তোমায় আমার সাথে ছাড়তে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া রাজি হবে। দেখা যাক। ওকে। এখন বই খাতা বের করো। অর্ঘমা বই খাতা বের করে পড়তে বসলো। নীরদ তাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। অর্ঘমা মন দিয়ে তা দেখছে। নীরদ তাকে একটা অঙ্ক করতে দিয়ে বসে রইল। অর্ঘমা মনোযোগ দিয়ে অঙ্ক করছে। নীরদ গালে হাত দিয়ে অর্ঘমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বাচ্চা মেয়েটার দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকতেও তার কেন জানি খুব ভালো লাগে। ক্লাসে ঢুকেই অর্ঘমার ভ্রু কুঁচকে ফেলল। নিধিকে সারা ক্লাসরুমের কোথাও দেখতে পেল না সে। ব্যাগ রেখে অর্ঘমা ক্লাসের একজনকে উদ্দেশ্য করে নিধির কথা জিজ্ঞেস করতেই সে জানালো নিধি এসেছে, কিন্তু ক্লাসে ব্যাগ রেখেই বেরিয়ে গেছে। অর্ঘমা অবাক হলেও কিছু বলল না। নিধির ব্যাগ খুঁজে বের করে তার পাশে নিজের ব্যাগ রেখে বের হলো নিধিকে খুঁজতে। কিন্তু সিঁড়ির কাছে আসতেই ক্লাসের ঘন্টা বেজে উঠল। নিধিকে আর খুঁজতে যাওয়া হলো না অর্ঘমার। সে ক্লাস ক্যাপ্টেন, তাকে তো ক্লাসে আগেই থাকতে হবে, তাই তাড়াতাড়ি ক্লাসে ঢুকে গেল। টিচার ক্লাসে ঢোকার কিছুক্ষণ পর নিধিকে দেখা গেল। ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে টিচারের পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো সে। অর্ঘমার কাছে নিধিকে ঠিক লাগলো না। টিফিন টাইমে নিধিকে ধরে বসলো অর্ঘমা। পরপর 4টা ক্লাসে একটু কথা বলার সুযোগ পায়নি তারা। অর্ঘমা বারবার ঘড়ি দেখছিল শুধু নিধির সাথে কথা বলার জন্য। মাঠের এক কোণায় গিয়ে বসলো 2 বান্ধবী। অর্ঘমার হাতে খাবারের ব্যাগ। আজও নীরদ তাকে দিয়ে যাওয়ার সময় অনেক কিছু কিনে দিয়ে গেছে। ব্যাগটা একপাশে নামিয়ে রেখে অর্ঘমা নিধির দিকে ঘুরে বসে ওর হাত ধরে বলল, এবার বলো তো কি হয়েছে? কই কি হয়েছে? মিথ্যা বলবি না একদম। তোর চোখে মুখের বিষণ্ণ ভাবে বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। তো সৎমা আবার কিছু বলেছে তোকে? অর্ঘমার চোখ গেল নিধির গলার দিকে। গলার পাশ থেকে জামাটা একটু সরিয়ে দেখতে আটকে উঠল সে। কালশিটের দাগ বসে আছে। অর্ঘমা তড়িঘড়ি করে নিধির জামার হাতাটা উঠিয়ে দেখলো হাতে পোড়া দাগ। কপালে ফোলা ভাবটা সে আগেই বুঝতে পেরেছিল, তাই সরাসরি সৎমায়ের কথা জিজ্ঞেস করেছিল। কিন্তু এখন সবটাই তার কাছে পরিষ্কার। নিধির দিকে শীতল দৃষ্টি তাকাতেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল নিধি। অর্ঘমা কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। নিঃশব্দে জড়িয়ে ধরল বান্ধবীকে। নিধির নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। নিধি ক্লাস 6-এ থাকাকালীন তার মা কঠিন জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। মারা যেত না যদি সঠিক চিকিৎসা দেওয়া হতো তাকে। কিন্তু নিধির বাবা লোকটা বরাবরই নিধি এবং তার মায়ের প্রতি উদাসীন ছিলেন। নিধির মা অসুস্থ হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। নিধির বাবা বরাবরের মতোই বলতেন এসব নাকি নিধির মায়ের কাজ না করার ধান্দা। টানা 2 মাস বিনা চিকিৎসায় ঘরে পড়ে থেকে স্বামীর গালমন্দ শুনেছেন নিধির মা। নিধি টুকটাক কাজ করতে পারত। পড়াশোনা করার কারণে তার মা তাকে খুব একটা কাজ করতে দিত না, তাই তেমনভাবে কিছুই পারত না নিধি। কিন্তু মা অসুস্থ হওয়ায় অপরিপক্ক হাতে টুকটাক করে প্রায় সব কাজই করতে লাগলো। আস্তে আস্তে মোটামুটি সবই শিখে গেল সে। নিধির মায়ের খারাপ লাগলেও তিনি কিছু করতেই পারতেন না। নিধির মায়ের বেঁচে থাকার আশা সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন তার স্বামী দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে বাড়িতে আসে। জোর গলায় নিধিকে ডেকে সৎ মায়ের সাথে পরিচয় করে দিয়েছিল নিধির বাবা। ঘরের ভেতর থেকে সবটা শুনে ভেঙে পড়লেন নিধির মা। দিন দিন তার শরীর আরও খারাপ হতে লাগলো। এদিকে নিধির সৎ মা এসে থেকেই নিধিকে সকল প্রকার ফরমাইশ দিতে শুরু করলেন। বাড়ির সমস্ত কাজ নিধিকে দিয়ে করাতে লাগলেন। পান থেকে চুন কষলেন নিধির কপালে সেদিন সৎ মায়ের মার জুটত। ইচ্ছে মতো মনের খায়েশ মিটিয়ে পেটাতেন তাকে। মাঝে মাঝে সারাদিন না খেয়ে থাকতে হতো তাকে। যেদিন খাবার পেত সেদিন খাবারের দিকে তাকিয়ে নিধির আর খেতে ইচ্ছে হতো না। পাতিলের নিচে থাকা পোড়া ভাত অথবা আগের দিনের পচে যাওয়া বাসি ভাত তার কপালে জুটত। এসব দেখে নিধির মা কিছু করতেই পারতেন না। রাতের বেলা নিধির হাত ধরে শুধু কাঁদতেন। হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিধি দেখতে পেল তার মায়ের শরীরটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। মাথায় হাত বুলিয়ে দিতে গেলে কপালে ছোঁয়া লাগতে কেঁপে উঠল নিধি। এতদিন তো তাও সহনীয় জ্বর ছিল, তবে আজ জ্বরের মাত্রা ভয়ঙ্কর। বালতি ভরে পানি এনে মায়ের মাথা ধুয়ে দিল। ঘণ্টাখানিক জলপট্টি দিল, তবুও জ্বর কমল না। সেদিন বিকেলে নিধির মায়ের প্রচণ্ড জ্বরের কারণে শ্বাসকষ্ট উঠল। তারপর একসময় স্থির হয়ে গেল তার শরীর। সৎ মাকে কথাটা জানালেও তিনি আসলেন না। শেষে প্রতিবেশী কয়েকজনকে ডেকে নিয়ে এলো নিধি। তারা এসে নিধির মাকে দেখে জানালেন তিনি মারা গিয়েছেন। নিধির পৃথিবীটা সেখানে থমকে গিয়েছিল সেদিন। অর্ঘমার সাথে নিধির পরিচয় ক্লাস 1 থেকে। নিধিকে অনেকদিন ক্লাসে আসতে না দেখে নিধিদের বাড়ি চলে গিয়েছিল অর্ঘমা। যদিও নিধির বাড়িতে তার তেমন একটা আশা হয় না।
সেদিন নিধির বাড়িতে গিয়ে জানতে পারলো নিধির মায়ের মৃত্যুর ঘটনা। নিধিকেও আর স্কুলে যেতে দিচ্ছে না নিধির সৎ মা। এসব জেনে অর্ঘমার প্রচণ্ড খারাপ লাগার পাশাপাশি প্রচণ্ড রাগও হলো। নিধির ব্যাপারটা নিয়ে অর্ঘমা তাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বললে তিনি নিজে নিধিদের বাড়িতে আসেন। নিধির সৎ মাকে পুলিশের হুমকি ধামকি দিয়ে বাধ্য করেন নিধিকে আবারও স্কুলে পাঠাতে। আর নিধি ভালো ছাত্রী হওয়ায় প্রিন্সিপাল ম্যাডাম নিধিকে সম্পূর্ণ ফ্রিতে পড়ার সুযোগ করে দেন স্কুলে। নিধির বই খাতা থেকে শুরু করে যাবতীয় সকল জিনিসপত্র প্রিন্সিপাল ম্যাডাম কিনে দেন। মাঝে মাঝে অর্ঘমাও দেয়। খালা আমার বিয়ে ঠিক করেছে অর্ঘ্য। গতকালের প্রতিবাদ করায় তিনি আমাকে অনেক মেরেছেন। গলা টিপে ধরেছিলেন, শেষে চুলা থেকে জ্বলন্ত লাঠি নিয়ে মেরেছেন। আমার সারা শরীর অসহ্য ব্যথায় কুঁকড়ে আছে। এভাবে তিলে তিলে মেরে ফেলার থেকে একেবারে কেন মেরে ফেলছেন আমায় বলো তো? আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। অর্ঘমা বলার মতো কিছু খুঁজে পেল না। শক্ত হয়ে বসে তাকিয়ে রইল নিধির দিকে। গোলগাল চেহারার মিষ্টি একটা মেয়ে, দেখতে আহামরি সুন্দরী না হলেও অর্ঘমার চোখে নিধিকে সুন্দরী লাগে। তাছাড়া হাসলে নিধিকে বেশ সুন্দর লাগে। সৎ মায়ের অত্যাচারে নিধির চেহারার উজ্জ্বলতায় ভাটা পড়েছে, মলিনতা ভর করেছে সারা দেহে। বিষণ্ণতায় ঘেরা মুখখানি দেখলে বড্ড মায়া লাগে তার। অর্ঘমা নিধির পিঠে হাত বুলিয়ে বলল, কার সাথে বিয়ে ঠিক করেছে তোর সৎমা? আমাদের এক পাড়ার বুড়োকে তুই একদিন ইচ্ছে মতো অপমান করেছিলি, মনে আছে? আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করেছিল যে বুইড়া বেটা সেটা? হ্যাঁ, ওই 50 বুড়োর সাথেই খালা আমার বিয়ে ঠিক করেছে। বুড়োর আরও 2জন বউ আছে। খালাকে টাকার লোভ দেখিয়ে রাজি করিয়েছে বুড়ো। আর আমার বাবাও বাধা দেননি এতে, তিনি মত দিয়েছেন। তুই ওই লোককে বাবা বলে ডাকিস কিভাবে? ঘেন্না হয় না তোর? হলেও তো কিছু করার নেই, আমার যাওয়ার কোনো জায়গা নেই। তুই তো জানিস প্রিন্সিপাল ম্যাডাম আর কতদিন দেখবেন আমাকে? ক্লাস 10-এ পড়ছি, এসএসসির পর তিনি আর দেখবেন না। তাছাড়া বুড়োর সাথে একবার বিয়ে হয়ে গেলে আমাকে বোধহয় আর পড়তেও দেবে না। বিয়ে কবে? সামনের সপ্তাহে। অতঃপর নীরবতা পালন করল দুজন। আসলে আর কিছু বলার মতো পাচ্ছিল না কেউ। ক্লাসের ঘন্টা পড়ে যাওয়ায় উঠে গেল তারা। আজ আর টিফিন করা হলো না কারোরই। নিধির মনের বিষণ্ণতা আজ অর্ঘমার মনেও প্রবেশ করেছে। বাকি সময়টা একদম চুপচাপ কাটালো দুজন। ক্লাসে আর মনোযোগী হতে পারলো না সেদিন। অর্ঘমার মন খারাপকে ভালো করতে বিকেলের দিকে নীরদের কল এলো অর্ঘমার মায়ের ফোনে। অর্ঘমার ফোনটা এখনো অভ্র ব্যবহার করছে। অর্ঘমার মায়ের ফোনে তেমন একটা দরকার পড়ে না, তাই বাসায় থাকাকালীন ফোনটা অর্ঘমাই ব্যবহার করে। কল রিসিভ করতেই নীরদ বলল, তৈরি হয়ে নাও, আমরা বের হব। ভাইয়ার সাথে কথা হয়েছে, তিনি পারমিশন দিয়েছেন। কখন বের হবেন? আমি বাসার গলির সামনে বসে আছি বন্ধুদের সাথে, তুমি তৈরি হয়ে চলে আসো, অপেক্ষা করছি আমি। ঠিক আছে। কল কেটে অর্ঘমা তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। লাল রঙের একটা সালোয়ার কামিজ পরে হালকা সেজে নিল। খোলা চুলগুলো আশ্রিয়ে বের হলো বাসা থেকে। নীরদ সবেমাত্র হাই তুলতে যাচ্ছিল, কিন্তু সামনে চোখ পড়তেই তার আর হাই তোলা হলো না। চোখ দুটি স্থির হয়ে গেল। নীরদকে এভাবে হ্যাবলার মতো সামনে তাকিয়ে থাকতে দেখে তার বন্ধুরাও সামনে তাকালো। অর্ঘমা আসছে। তাকে দেখে বন্ধুদের বুঝতে বাকি রইল না নীরদের এমন অভিব্যক্তির কারণ কি। সব বন্ধুরা মুখ টিপে হাসলো। আসিফ নীরদের কানে ফিসফিস করে বলল, পরি লাগছে না? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে, একদম নতুন বউ লাগছে। বিষম খেলো নীরদ। তাকে খুক খুক করে কাশতে দেখে আসিফ পাশের দোকান থেকে একটা পানির বোতল এনে তার হাতে ধরিয়ে দিল। ততক্ষণে অর্ঘমা এসে দাঁড়িয়েছে তাদের সামনে। নীরদ পানি খেয়ে আর চোখে বন্ধুদের দিকে তাকালো। তার বন্ধুরা মিটমিটিয়ে হাসছে। অর্ঘমা সবাইকে সালাম দিতেই সবাই সালামে জবাব দিল। সবার সাথে টুকটাক কথা বলে নীরদের সঙ্গে বেরিয়ে পড়ল অর্ঘমা। অবশ্য যাওয়ার আগে নীরদ তার বন্ধুদের চোখ রাঙাতে ভোলেনি। একটা রিক্সা ভাড়া করে অর্ঘমাকে উঠতে বলল নীরদ। অর্ঘমা উঠে বসতেই তার কাঁধের পাশ থেকে ওড়না সরে গেল। কাঁধের ওড়না ঠিক করে দিয়ে পাশে পড়ে থাকা ওড়নার বাকি অংশটুকু কুড়িয়ে নিয়ে অর্ঘমার কোলের মাঝে দিয়ে দিল। বিষয়টা প্রচণ্ড ভালো লাগলো অর্ঘমার। নীরদ তার পাশে বসে পেছনে হাত দিয়ে রিক্সা ধরে রাখলো। অর্ঘমার মনে একরাশ ভালো লাগে কাজ করছে। প্রথম দিন থেকে নীরদকে শুধু পছন্দ করলেও ধীরে ধীরে তার এই ভালো লাগার রোগটা ভীষণভাবে বাড়ছে। নীরদ নিজের ছোট ছোট যত্ন দ্বারা অর্ঘমার মানে কতখানি জায়গা দখল করে নিয়েছে তা কি সে জানে? জানে না। এই যে আজ কতগুলো দিন যাবৎ অর্ঘমার মন মস্তিষ্কে নীরদ নামক মানুষটা কিলবিল করছে। এক মুহূর্তের জন্য নীরদকে ভুলে থাকতে পারছে না। এতে তো অর্ঘমার পাগল হওয়ার জোগাড়। মনের ভেতরে হাজারো উল্টাপাল্টা চিন্তা ভর করে বসে আছে তার। এই এখন তার মন চাইছে নীরদের কাঁধে মাথা রেখে হাতে হাত রেখে বাকিটা পথ রিক্সা ভ্রমণ করতে।
কিন্তু কথাটা সে নিরোদকে বলতে পারছে না। তাছাড়া নিরোদ এবার শুনলে কি বলবে? আর চোখে নিরোদের দিকে তাকাতে চোখাচোখি হয়ে গেল। দুজনেই অপ্রস্তুতভাবে চোখ সরিয়ে নিল। আশেপাশে তাকিয়ে আবারও একে অপরের দিকে তাকালো, হাসার চেষ্টা করলো, কিন্তু হাসিটা ঠিক মারালো না ও তাদের। তাই আবারও ঘাড় ঘুরিয়ে প্রকৃতি দেখায় মন দিল। নীরদ ঘাড় ঘুরিয়ে জিওবে কামড় দিল। না জানে মেয়েটা কি ভাবছে। সারা রাস্তা টুকটাক গল্প করে একটুর পর একটু একের পর এক অপরের দিকে আর চোখে তাকিয়েই সময় কাটালো দুজনে। রিক্সা থেকে নামার সময়ও নীরদ সাহায্য করেছে অঘর্মাকে। এটা একটা রাস্তা, রাস্তার দুপাশে ফুটপাত, ফুটপাতের পাশ দিয়ে সারি সারি হাজারো গাছের সমারোহ, বেশিরভাগই ফুল গাছ। অর্ঘমার যেরকম মন খারাপ ছিল তা কোথায় যেন কর্পূরের মতো উবে গেল। মেজাজটা ফুরফুরে হয়ে গেল তার, মুখে দীর্ঘ হাসি ফুটে উঠল। নীরদের মনটা ভালো হয়ে গেল অর্ঘমার হাসি দেখে। এখানে আসে সার্থক মনে হলো তার কাছে। ভালো লেগেছে জায়গাটা? ভীষণ। কিছু খাবে? আইসক্রিম। আচ্ছা, এসো আমার সাথে। কিছুটা সামনে এগিয়ে যেতেই একটা আইসক্রিমের দোকান চোখে পড়লো। সেখান থেকে দুটো আইসক্রিম কিনে একটা অর্ঘমার দিকে বাড়িয়ে দিল। হাসি মুখে আইসক্রিমটা নিয়ে প্যাকেট করে খেতে লাগলো অর্ঘমা। আইসক্রিম খাওয়ার পাশাপাশি ফাঁকা রাস্তায় হাঁটতে লাগলো তারা দুজনে। আশেপাশে আরো অনেকেই রয়েছে। এই রাস্তায় গাড়ির সংখ্যা কম। হঠাৎ দু একটা গাড়ি সাই সাই করে চলে যাচ্ছে। এছাড়া রাস্তা ফাঁকাই বলা যায়। কয়েকজন কাপল আছে, তারা নিজেদের মতো ব্যস্ত। কিছুটা সামনে এগোতেই লেকের দেখা পেল তারা। লেকের ঠিক সামনে বড় একটা গাছ। গাছটার নাম জানে না অর্ঘমা, তবে গাছের পাতাগুলো তার কাছে ভীষণ ভালো লাগে। ছোট ছোট পাতাগুলো দেখতে কিছুটা গোলাকৃতির, সবুজ আর হলুদের মিশলে এই পাতাগুলো লেকের সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। নীরদের আইসক্রিম খাওয়া শেষ। অর্ঘমার হাতের কোন আইসক্রিমটা এখনও রয়েছে। নীরদকে পেছনে ফেলে অর্ঘমা এগিয়ে গিয়েছে লেকের ধারে। তার মধুর হাসিতে নীরদের মন বারবার প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে। ফোন বের করে ফটাফট অর্ঘমার কতগুলো ছবি তুলে ফেলল। কিছু দূর থেকেই দেখতে পেল এক লোক ফুল বিক্রি করছে। অর্ঘমার দিকে একবার তাকিয়ে দৌড়ে গেল সেই ফুলওয়ালার কাছে। তরতাজা লাল টকটকে থেকে 6টা গোলাপ ফুল কিনলো। 5টা গোলাপ দিয়ে একটা তোড়া বানিয়ে একটা গোলাপ আলাদা করে নিয়ে ফিরে এলো অর্ঘমার কাছে। ততক্ষণে অর্ঘমার আইসক্রিম খাওয়া শেষ। ওড়না খুলে মাথায় ঘোমটা দিয়ে পেছনে ঘুরতেই নীরদকে এদিকেই আসতে দেখলো। তার হাতে গোলাপ দেখে কিছুটা অবাক হলো। একবার ভাবলো জিজ্ঞেস করবে গোলাপ কার জন্য, কিন্তু পরক্ষণে সে ভাবনা বাতিল করে চুপ করে রইল সে। অর্ঘমার মাথায় ঘোমটা দেখেই পা চড়া থেমে গেল নীরদের। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে গেল থেকে মৃদু হাসলো, আবারও পা চালালো। কাছেই সেই গোলাপের তোড়াটা এগিয়ে দিল অর্ঘমার দিকে। অবাক চোখে চাইল অর্ঘমা। নীরদের হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে বলে উঠল, আমার জন্য? আমি কি অন্য কারোর সাথে এসেছি? না। তাহলে? অর্ঘমার হাসির রেখা দীর্ঘ হলো। গোলাপের তোড়াটা হাতে নিয়ে ঘ্রাণ নিল প্রথমে। নীরদের হাতে থাকা একটা গোলাপের দিকে তার নজর গেল। এটা কার জন্য? প্রশ্নটা মনে মনে করলেও মুখে করার সাহস হলো না। তার হাতে 5টা গোলাপ থাকার পরও নীরদের হাতে থাকা ওই একটা গোলাপকেই তার হিংসে হচ্ছে। অর্ঘমার আজ চোখে একটা গোলাপের দিকে তাকানোটা নীরদের চোখ এড়ালো না। মৃদু হেসে অর্ঘমার আর কাছে এগিয়ে এসে গোলাপটা তার কানের পিঠে গুঁজে দিয়ে বলল, এখন একদম পারফেক্ট লাগছে। চমকালো অর্ঘমা। পরপর তাকালো নীরদের দিকে। দৃষ্টির মিলন ঘটল। গধূলি বিকেলের সোনালি আভা এসে পড়লো তাদের মুখের ওপর। নীরদের দৃষ্টি অর্ঘমার মুখ পানে স্থির হয়ে গেল। তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা ধরতে পারলো না অর্ঘমা। সূর্য অস্ত যাচ্ছে। গাছের নিচে বেঞ্চের উপর বসে বসে সেই সৌন্দর্য উপভোগ করছে অর্ঘমা। নীরদ গ্যাসের সামনে স্টল থেকে ফুসকা আনতে। তখন অর্ঘমার কানের পিঠে গোলাপ গুঁজে দেওয়ার পর তারা দুজন অনেকক্ষণ একে অপরের দিকে তাকিয়েছিল। নীরদের ফোনের শব্দে ঘোর কেটেছিল তাদের। দুজনেই কিছুটা লজ্জা পেয়েছিল, অস্বস্তিতে ভুগছিল। সেই অস্বস্তি কাটানোর জন্যই নীরদ বলেছিল, ছবি তুলতে পছন্দ করো? হ্যাঁ। তাহলে তুমি দাঁড়াও, আমি ছবি তুলে দিচ্ছি। না না, দরকার নেই। অবশ্যই দরকার আছে, তুমি দাঁড়াও। এরপর নীরদ বেশ অনেকগুলো ছবি তুলে দিয়েছে তার। সেগুলো সব নীরদের ফোনেই রয়েছে। অর্ঘমা আশেপাশে তাকিয়ে দেখছিল। তারা আসার পর তেমন একটা লোক সমাগম ছিল না এই জায়গাটায়, কিন্তু এখন লোকের অভাব নেই। এখানে বেশিরভাগই প্রেমিক প্রেমিকা এসছে, অর্থাৎ কাপল। কেউ একে অপরের হাতে হাত রেখে হাঁটতে ব্যস্ত, কেউ আবার লেকের ধারে বসে প্রেমিকের কাঁধে মাথা রেখে গল্প করতে ব্যস্ত, অথবা কেউ কেউ একে অপরকে খাইয়ে দিতে ব্যস্ত। ভালো লাগলো অর্ঘমার। হালকা হেসে সামনে তাকালো। নীরদকে দেখা যাচ্ছে যে এখন স্টলের সামনে দাঁড়িয়ে ফুচকা বানানো দেখছে। মাঝে মাঝে তার দিকে তাকিয়ে দেখছে সে ঠিক আছে কিনা। কিছুক্ষণ বাদেই হাতে 2 প্লেট ফুচকা নিয়ে ফিরে এলো নীরদ। একটা প্লেট অর্ঘমার দিকে এগিয়ে দিয়ে অন্য প্লেটে নিজে অর্ঘমার পাশে বসলো। প্রতিটা ফুচকা বেশি করে টক দিয়ে ভিজিয়ে চোখ বন্ধ করে মুখে দিচ্ছে অর্ঘমা। মুখে নিয়েই চোখ মুখ কুঁচকে ফেলছে, যেন এর থেকে তৃপ্তি আর কিছুতে নেই। অর্ঘমার চেহারার অভিব্যক্তি দেখে হাঁ করে তাকিয়ে রইল নীরদ। অর্ঘমা ফুচকায় বেশি করে ঝাল দিয়ে নিয়ে আসতে বলেছিল,
নীরদও তার কথা মতো বেশি ঝাল দিতে বলেছিল ফুচকাওয়ালাকে। ঝালে অর্কমার নাক লাল হয়ে গেছে। ভ্রুকুচকে নিজের প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে দিতেই নীরদের মনে হলো তার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। খুব কষ্টে ফুচকাটা গিলে নিল। বাকি ফুচকাগুলো আর খাওয়ার সাহস হলো না তার। অথচ এই ফাঁকে অর্কমা নিজের পুরো প্লেট সাফ করে ফেলেছে। নীরদের প্লেটে ফুচকাগুলো আগের মতোই আছে দেখে সে বলে উঠল, আপনি খাচ্ছেন না কেন? একটা খেয়েছি, আর খেতে মন চাচ্ছে না। ফুচকাগুলো তো ভালোই ছিল। তাহলে? আসলে আমার এসব খাওয়ার অভ্যাস নাই। ও, তোমার ঝাল লাগেনি? ফুচকায় ঝাল না হলে খেয়ে মজা আছে নাকি? তাহলে এগুলো তুমি খাও। আপনি সত্যিই আর খাবেন না? সত্যি করে বলি, আসলে আমি এত ঝাল খাই না। তোমার দেখা দেখি আমি আমারটাও ঝাল দিয়ে বানাতে বলেছিলাম, কিন্তু একটা খেয়ে দেখি অনেক ঝাল হয়েছে। আমি আর খেতে পারবো না। নীরদের অসহায় চেহারা দেখে হেসে ফেলল অর্ঘমা। খালি প্লেট পাশে নামিয়ে রেখে নীরদের ফুচকার প্লেটটা হাতে নিয়ে খেতে লাগলো। নীরদ গালে হাত দিয়ে অর্ঘমার ফুচকা খাওয়া দেখতে লাগলো। ফুচকা খাওয়া শেষ করে বিল দিয়ে উঠে গেল তারা। এবার বাসায় ফেরার পালা। এমনিতেই দেরি হয়ে গেছে। রিকশায় ওঠার আগে অর্ঘমাকে দাঁড় করিয়ে রেখে নীরদ কোথায় যেন গেল। ফিরে এলো কিছুক্ষণের মাঝে। অর্ঘমাকে রিকশায় উঠিয়ে এবারও ওনার ঠিক করে তার কোলের মাঝে দিল। নিজে পাশে উঠে বসে একটা পানির বোতলে মুখ খুলে এগিয়ে দিল। মৃদু হেসে বোতলটা নিয়ে পানি খেয়ে বোতল ফিরিয়ে দিল অর্ঘমা। সেই বোতল থেকে নীরদ নিজেও পানি খেলো। অর্ঘমা শুধু মুগ্ধ হয়ে দেখলো। এই ছোট ছোট যত্নগুলো অর্ঘমার মনে প্রতিনিয়ত নতুন করে আরো বেশি ভালো লাগার বীজ জন্ম দিচ্ছে। অভ্র বাসায় এসছে দু হাত ভর্তি মিষ্টি নিয়ে। তার চেহারায় খুশি ঝলক। অভ্রের মা মিনা বেগম ভীষণ অবাক হলেন ছেলের হাতে এত মিষ্টি দেখে। মিনা এত মিষ্টি কিসের? আমার এত এত পরিশ্রম অবশেষে সফল হয়েছে মা। বেগম ছেলের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসি মুখে বললেন, তোর চাকরি হয়ে গেছে? হ্যাঁ মা, আমার চাকরি হয়ে গেছে। মাসে 35,000 টাকা বেতন। কাজ ঠিকঠাক মতো করলে 2 মাস পর বেতন আরও বাড়াবে। আলহামদুলিল্লাহ। অর্ক এখনও ফেরেনি? না, ও তো নীরবের সাথে বের হলো। আমি জানি নীরদের সাথে বেরিয়েছে, কিন্তু এখনও এলো না কেন? জানি না তো, তুই ফোন করে দেখ, আমি মিষ্টিগুলো রেখে আসি। অভ্র ফোন বের করে নীরদকে কল করতে গেলে বাসার কলিং বেলটা বেজে উঠল। অভ্র গিয়ে দরজা খুলে দেখলো অর্ঘমা এসছে। মেয়েটার হাসি খুশি চেহারা দেখতেই অভ্রর ভালো লাগলো। মনটা ভরে উঠল প্রফুল্লতায়। অর্ঘমার হাতে গোলাপ ফুল দেখে দুষ্টু হেসে বলল, কিরে, প্রপোজ টপোজ করলো নাকি? রিলেশন হয়ে গেছে? থুর, তুমি যে কী সব বলো না। না মানে লাল গোলাপ তো কেউ আর এমনি এমনি দেয় না, তাই না? হয়েছে তোমার ফাজলামো। এমনিই কিনে দিয়েছে। লাল জামা পরেছিলাম, লাল গোলাপ হাতে ছবি ভালো আসবে ভেবে কিনে দিয়েছিল। বুঝলাম। উদ্ধার করে ফেললে বুঝে। আচ্ছা, তুমি ভাই নাকি অন্য কিছু? অনায়াসে কিভাবে বলো এসব? আমি তোর ভাইও আবার বন্ধু, বুঝেছিস? এখন যা ফ্রেশ হয়ে আয়, তোকে গরম গরম একটা খবর শোনাবো। কি খবর? আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলছি। বাইরের দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে নিজের ঘরে চলে গেল অর্ঘমা। অভ্র নিজেও দরজা লাগিয়ে নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সোফায় নীরদকে বসে থাকতে দেখে অবাক হলো অর্ঘমা। পাশেই অভ্র বসে আছে। দুজনে মিলে কিছুটা নিয়ে কথা বলছে। অর্ঘমা এগিয়ে যেতেই অভ্র তাকে দেখে হেসে পাশে বসতে বলল। ভাইয়ের কথা মতো অর্ঘমা পাশে এসে বসে বলল, তুমি না বলেছিলে আমাকে কিসের গরম গরম খবর শোনাবে? হ্যাঁ, কি সেই খবর? তোর অকর্মা ভাইয়ের চাকরি হয়ে গেছে। বিস্ময়ের হতবাক হয়ে গেল অর্ঘমা। পরপরই খুশিতে চেঁচিয়ে উঠল ভাইয়ের গলা ধরে। অভ্র দু হাতে আগলে নিল বোনকে। সত্যি? হ্যাঁ সত্যি, আগামী কাল থেকেই জয়েন করব। অর্ঘমা অভ্রর চুল টেনে বলল, মোটেও আমার ভাই অকর্মা নয়। তুমি একদম আমার ভাইকে অকর্মা বলবে না। আমার ভাই বেস্টের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা আমার ভাই। অভ্র কিচ্ছু বলো না, শুধু হেসে অর্ঘমার মাথায় হাত বুলিয়ে দিল। নীরদ বসে বসে দুই ভাই বোনের এই মধুর খুনসুটি দেখছিল। কি সুন্দর, কি মিষ্টি তাদের সম্পর্ক। সকাল থেকে নীরদের বাসায় হুলস্থুল কাণ্ড চলছে। আজ নুসরাতকে দেখতে আসবে। কম তো বয়স হলো না মেয়েটার। অবশ্য নুসরাতকে আরও অনেক আগে থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু নুসরাত রাজি হচ্ছিল না কোনোভাবেই। অবশেষে এতদিন পরে এসে মেয়েটা রাজি হয়েছে। কলেজে থাকাকালীন এক ছেলের সাথে নুসরাতের সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্কের মেয়াদ ছিল দীর্ঘ 6 বছর। ছেলের পরিবার আর নুসরাতের পরিবার থেকে সব জেনে শুনে তাদের বিয়েও ঠিক করা হয়, কিন্তু বিয়ের সপ্তাহখানেক আগে বেঁকে বসে নুসরাতের বয়ফ্রেন্ড। নুসরাত তার বয়ফ্রেন্ডের কাছে জবাব দিয়ে যাওয়ার পর জানতে পারে ছেলেটা তাকে কখনো ভালোই বাসেনি। সম্পূর্ণটা একটা অভিনয় ছিল, শুধুমাত্র সম্পত্তির জন্য। নুসরাত বাড়িওয়ালার মেয়ে হওয়ায় আর তাদের আর্থিক অবস্থা অনেক বেশি সচ্ছল হওয়ায় তার বয়ফ্রেন্ড রাজি হয়েছিল বিয়েতে।
কারণ অর্ধেক সম্পত্তি তো নুসরাতের নামেই করে দেবে নুসরাতের বাবা। অর্থাৎ সম্পত্তি নুসরাতের হওয়া মানে তার হওয়া। কিন্তু বিয়ের সপ্তাহখানেক আগে যখন নুসরাতের বাবা সম্পত্তি মেয়ের নামে দিতে চান, তখন নুসরাত এই সম্পত্তি নিতে চায় না। মূলত এর জন্য বিয়েতে অমত করে বসে নুসরাতের বয়ফ্রেন্ড। এরপর থেকেই নুসরাতের বিয়ের শখ মিটে গেছে। তবে বিয়ে ভাঙায় একটা উপকার হয়েছে, একজন ভুল মানুষকে নিজের জীবনের সাথে জড়াতে গিয়ে বেঁচে গেছে আর নিজের পড়াশোনা শেষ করে একজন সফল ডক্টর হতে পেরেছে। প্রাক্তন প্রেমিকের থেকে এত বড় ধোঁকা পাওয়ার পর নুসরাতের মনে হয়েছিল সে আর কাউকে বিশ্বাস করে নিজের জীবনের সাথে জড়াতে পারবে না। তাই তো বয়স 30 পার হওয়ার পথে প্রায়, তবুও তার মধ্যে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু তার ইচ্ছেকে বদলাতে সক্ষম হয়েছে এক চমৎকার ব্যক্তিত্বের অধিকারী পুরুষ। যদিও বেচারাকে কম কাঠখড় পোড়াতে হয়নি নুসরাতকে রাজি করার জন্য। ছেলেটার নাম তমাল, সে নিজেও পেশায় একজন ডক্টর। সেমিনারে কয়েকবার দেখা হয়েছিল নুসরাতের সাথে। ব্যাস, তখন থেকে নুসরাতকে তার মনে ধরেছে। এরপর থেকেই আঠার মতো পেছনে লেগেছিল নুসরাতকে রাজি করাতে। অবশেষে সে সফল হয়েছে। নুসরাতকে সাজানোর দায়িত্ব পাওয়ালো অর্ঘমার উপর, কারণ অর্ঘমা খুব ভালো মেকআপ করতে জানে, মেকআপ আর্টিস্ট বলা চলে। নুসরাত নিজে গিয়ে নিয়ে এসছে অর্ঘমাকে। তাদের দুজনের মাঝে সম্পর্কটা বেশ ভালো, যদিও হাতে করে কয়েকবার দেখা হয়েছে। এতেই তাদের মাঝে বেশ ভালো একটা সম্পর্ক খাতির হয়ে গেছে। অর্ঘমা ফ্ল্যাটে ঢোকার সময় নীরদের সাথে তার চোখাচোখি হলো। ট্রাউজার আর টি শার্ট পরা নীরদকে এই প্রথম এভাবে দেখলো সে। চুলগুলো কিছুটা অগোছালো, তবুও কেন যেন ভীষণ চোখে ধরেছে ছেলেটাকে। অর্ঘমা বিড়বিড় করে নিজে নিজেই বলল, ছেলেদের এত সুন্দর হওয়া একদমই উচিত নয়। এটা ঘোরতর অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে আপনি কি নেবেন নীরদ ভাই? নুসরাতকে সুন্দর করে সাজিয়ে কিছুক্ষণ গল্পগুজব করে বিদায় নিল অর্ঘমা। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে নীরদ হন্তদন্ত হয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। অর্ঘমার সামনে গিয়ে তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে আবারও হন্তদন্ত হয়ে ফ্ল্যাটে ঢুকে গেল। আজ খুবই ব্যস্ত সে। অর্ঘমা ফ্যালফেল করে কিছুক্ষণ ফ্ল্যাটের দরজার দিকে তাকিয়ে থেকে হাতে থাকা খামের দিকে তাকালো। তারপর আশেপাশে তাকিয়ে হুট করে দৌড়ে সিঁড়ি বেয়ে 4 তলায় চলে গেল। নিজের রুমে ঢুকেই দরজা লাগিয়ে বিছানায় গিয়ে লাফ দিয়ে বসে যত্ন করে খামটা খুলতে লাগলো। খামের ভিতরে উকি দিয়ে দেখলো কতগুলো ছবি দেখা যাচ্ছে। ভ্রুকুচকাল অর্ঘমা। কিসের ছবি এগুলো? তাড়াতাড়ি করে ছবিগুলো বের করলো। বিস্ময়ে হায়া হয়ে গেল তার মুখটা। নীরদের সাথে যেদিন ঘুরতে গিয়েছিল সেদিনের ছবি এগুলো। কিছু কিছু ছবি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো তার অগোচরে তোলা হয়েছে। আবার কিছু ছবিতে সে নিজে থেকেই পোজ দিয়ে তুলেছে। কয়েকটা ছবি নীরদের সাথেও আছে। এগুলো সব নীরদের ফোনে ছিল। নীরদ তাকে প্রিন্ট করে দিয়েছে। ছবিগুলো দেখে খুঁজতে অর্ঘমার পাগল প্রায় অবস্থা। বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়ালো অর্ঘমা। আজ সে ঘুমায়নি। বারান্দা থেকে গলির মোড়ে স্পষ্ট দেখা যায় নীরদের বন্ধুরা প্রতিদিন এই মোড়ে বসে এসে দাঁড়িয়ে আড্ডা দেয়। মোড়ের বিল্ডিংয়ে নীরদের আরেক বন্ধু থাকে। তার কাছ থেকে ক্যারাম বোর্ড নিয়ে ক্যারাম খেলে মাঝে মাঝে, আর নয়তো সামনে চায়ের দোকানে গিয়ে চায়ের আসরে বসে আড্ডা জমায়। এটা তাদের প্রতিদিনের রুটিন। ঝড় বৃষ্টি হয়ে যাক না কেন, এই রুটিন সবসময়ের জন্য বহাল থাকে। আজও নীরদের বন্ধুদের দেখা যাচ্ছে, নীরদও আছে সাথে। এদের একটা ব্যাপার খুব ভালো লাগে অর্ঘমার। এরা কখনো বাইরে অযথা ঘুরে বেড়ায় না। ভার্সিটি যাবে, পড়াশোনা করবে। সেখান থেকে হয়তো সব বন্ধুরা মিলে মাঠে বসে কিছুক্ষণ আড্ডার আসর জমাবে। তারপর সবাই যার যার বাসে যাবে। মাঝে মাঝে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, আর নয়তো এই গলির মাথাতেই তাদের আসর জমাবে। অতঃপর রাত 8টার মধ্যে সবাই যে যার বাসায় গিয়ে পড়তে বসবে। এসব নীরদী অর্ঘমাকে বলেছে। অর্ঘমা খেয়াল করলো নীরদ তার বারান্দার দিকে তাকিয়ে আছে। ওখান থেকে অবশ্য অর্ঘমার বারান্দার ভেতরটা খুব একটা স্পষ্ট দেখা যায় না, কিন্তু তবুও নীরদকে তাকিয়ে থাকতে দেখে খুব ভালো লাগলো। হয়তো নীরদ তাকে খুঁজছে দেখে ভাবলো সে। অর্ঘমা মৃদু হাসলো। কিছুক্ষণের মাঝেই তার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে নীরদের নাম ভেসে উঠছে। ফোন রিসিভ করে কানে ধরল সে। তুমি কি বারান্দায় দাঁড়িয়ে আছো? অবাক হলো অর্ঘমা। মনে মনে এই ছেলের চোখের পাওয়ারের প্রশংসা না করে পারল না। হ্যাঁ, কেন? না, আমার মনে হলো তুমি দাঁড়িয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম। ও, পড়াতে আসবেন না? একটু পরে আসবো, এখন বন্ধুদের সাথে আছি। আচ্ছা। কিছু লাগবে? অর্ঘমা মনে মনে বলল, আপনাকে লাগবে। কিন্তু মুখে বলল, চিপস লাগবে। আচ্ছা, নিয়ে আসবো। এখন ভেতরে গিয়ে পড়া রিভাইজ করো। আর তোমার হোয়াটসঅ্যাপে আমি কতগুলো ছবি পাঠিয়েছি হায়ার ম্যাথের, এগুলো সলভ করো বসে বসে, আমি এসে দেখব। আচ্ছা, রাখছি তাহলে। ঠিক আছে। কথা শেষ হওয়ার পরও কিছুক্ষণ কলে লইল দুইজন, একদম চুপচাপ। অর্ঘমা বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছে নীরদের দিকে। নীরদ অর্ঘমার বারান্দার দিকে তাকিয়ে আছে। আজই বেশি নীরদের মাথায় থাপ্পড় মারতেই কল কেটে দিল নীরদ। হাসলো অর্ঘমা। নীরদের বন্ধুরা যে তাকে আর নীরদকে নিয়ে কনফিউজড তা সে জানে। প্রতিদিন বন্ধুরা এর জন্য নীরদের সাথে মজাও নেয়, তাও সে জানে।
কিন্তু সবার সামনে দেখায় এমন যে সে কিছুই জানে না। নীরদ এলো হাতে মিষ্টির প্যাকেট আর কিছু চিপস চকলেট নিয়ে। অভ্র বাসায় নেই, অফিসে গিয়েছে। অর্ঘমা দরজা করে নীরদকে দেখে মৃদু হাসলো। বিনিময়ে নীরদও হাসলো। মিষ্টির প্যাকেটটা অর্ঘমার দিকে এগিয়ে দিয়ে বলল, আপুর বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আন্টি কোথায়? আম্মু নিজের রুমে শুয়ে আছে। কোমর ব্যথাটা বেড়েছে আম্মুর। মেডিসিন নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা তুমি এটা রেখে আসো, আমি তোমার রুমে যাচ্ছি। ওকে। মিষ্টির প্যাকেট রেখে চিপস আর চকলেট নিয়ে ঘরে এলো অর্ঘমা। বিছানার পাশে ছোট টেবিলের উপরে থাকা ঝুড়িতে সেগুলো রাখলো। নীরদ চেয়ারে বসে আছে। অর্ঘমা গিয়ে পাশে বসতেই নীরদ বলল, টেস্ট এক্সাম কবে? মাসের সামনে। তোমাকে নিয়ে আমার চিন্তা নেই, তোমার তো সিলেবাস শেষ, এখন শুধু রিভাইজ করবে। হ্যাঁ, তবুও আমার চিন্তা হচ্ছে। চিন্তার কিছু নেই, দেখি বই বের করো। অর্ঘমা বই খাতা বের করে বসলো। নীরদ প্রথমে কিছু এমসিকিউ জিজ্ঞেস করলো। অপশন ছাড়াই সবকটা এমসিকিউ এর সঠিক উত্তর দিল অর্ঘমা। এরপর একটা প্যারাগ্রাফ ধরলো। পুরো প্যারাগ্রাফটা সঠিকভাবে বলার পর কিছু অঙ্ক করতে দিল। অঙ্ক করার ফাঁকে ফাঁকে তাকে সূত্র জিজ্ঞেস করতে লাগলো নীরদ। গত দুদিন যাবৎ নিধি ক্লাসে আসছে না। অর্ঘমা প্রথমে চিন্তিত হলেও হুট করে তার মনে পড়লো নিধি বলেছিল সামনের সপ্তাহে তার বিয়ে। অর্ঘমা আতঙ্কিত হয়ে তারিখ হিসাব করলো। আগামী তারিখ হিসাব করে বুঝতে পারলো বিয়ে আগামী পরশুদিন। অর্ঘমার মনটা বেজায় খারাপ হলো। তার তো করার কিছুই নেই। নিধির ভাগ্যটা এত খারাপ কেন হলো? হ্যাঁ, মন খারাপ করে সেদিন সবগুলো ক্লাস শেষ করলো অর্ঘমা। বাসায় গিয়ে নিধির সৎ মায়ের নম্বরে কল করলেও ওপাশ থেকে কেউ রিসিভ করলো না। চিন্তা করেই সেদিনটা পার করলো অর্ঘমা। পরদিন স্কুলে গিয়েই নিধিকে দেখতে পেল। খুশিতে ব্যাগ নিচে ফেলে জড়িয়ে ধরলো তাকে। নিধি প্রথমে কিছু বুঝতে পারলো না, পরক্ষণেই কিছুটা আন্দাজ করে ফিসফিস করে বলল, কি ভেবেছিলি বুড়োকে বিয়ে করে সংসার করছি? মাথা নাড়ল অর্ঘমা। নিধি মনে নেশে বলল, বুড়োর দ্বিতীয় স্ত্রী ইচ্ছাকৃতভাবে সিঁড়িতে তেল ঢেলে রেখেছিল। সেই তেলে পা পিছলে বুড়োর কোমরের 12টা বেজে গেছে। সে এখন হসপিটালে। কোমরের হাড় নড়ে গেছে। খালা আমাকে বিয়ের জন্য আসতে দিচ্ছিলেন না তোদের, কিন্তু এখন বিয়ের ডেট পেছানো হয়েছে। তেল ইচ্ছাকৃতভাবে ঢালার কারণ কি? তোদের বিয়ে আটকানো ছিল? হ্যাঁ, বুড়োর দ্বিতীয় স্ত্রীর বয়স বেশি না, 23 বছর চলছে মাত্র। সে বিয়েতে রাজি ছিল না। তার বাড়ির লোকজন বুড়োর টাকা পয়সা দেখে জোর করে বিয়ে দিয়েছিল। আমি তো তার থেকেও ছোট, তাই তিনি আমার সাহায্য করেছেন। তিনি চান না তার মতো আমার জীবনটাও নষ্ট হোক। আপুটা তো তাহলে অনেক ভালো। হ্যাঁ, তার মানে আপাতত বিয়েটা কয়েকদিনের জন্য পেছানো গেছে, তাই তো? হ্যাঁ। বাকিটা পরে দেখা যাবে, এখন আপাতত চিল কর। আরে চিল, সামনের মাসের টেস্ট এক্সাম, পড়াশোনা হয়নি আমার কিছুই। চিন্তা করিস না, আমি তোকে সব বুঝিয়ে দেব। তুই আমার একমাত্র ভরসা। তুই কোচিং করে সব আমাকে বুঝিয়ে দিস বলেই তো আমি পারি, না হলে আমার পড়াশোনা কবেই বন্ধ হয়ে যেত। আজ এরা কথা বলিস না তো। ক্লাস শুরু হতে আরও 20 মিনিটের মতো বাকি। চল, এতক্ষণে তোকে কেমিস্ট্রি পড়া দেখিয়ে দিই। আচ্ছা। নুসরাতের বিয়ের ডেট পড়েছে অর্ঘমার টেস্ট এক্সামের সময়। তার ফিজিক্স এক্সামের দিন নুসরাতের বিয়ে। এরপর দুদিন বন্ধ। এবার আবার পরীক্ষা দুদিন পর, তাও হায়ার ম্যাথ এক্সাম। অর্ঘমা মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে থেকে মনে মনে নীরদকে বকা দেওয়া শুরু করলো। অবশ্য ও বেচারে বা কী দোষ? হ্যাঁ, নীরদ তো জানতো না নুসরাতের বিয়ের দিন অর্ঘমার পরীক্ষা পড়ে যাবে। নীরদ যখন জানতে পারলো তখন তারও মাথায় হাত। মনে মনে চিন্তিত হয়ে পড়ল সে। মিনমিন করে বলল, তোমার যদি বেশি সমস্যা হয় তাহলে যাওয়ার দরকার নেই, পড়াশোনা সবার আগে। তবে আমার মনে হয় না তোমার সমস্যা হবে, কারণ আমি তোমাকে পড়িয়েছি, তাই আমি জানি তোমার সমস্যা হবে কি হবে না। দেখা যাক, আমি এখনই জোর দিয়ে কিছু বলতে পারছি না। তবে আমি না গেলেও ভাইয়া আর আম্মু অবশ্যই যাবে। নীরদ মিসে হাসার ভান করলো। না যেতে পারলে এক হিসেবে ভালোই হবে, এবারের আন্টিদের হাত থেকে বেঁচে যাব। এবার সত্যি সত্যি হেসে ফেলল নীরদ। অর্ঘমা নিজেও সে হাসিতে চোখ দিল। অর্ঘমার পড়া প্রায় শেষের দিকে। এমন সময় তার মায়ের ফোনটা বেজে উঠল। অর্ঘমার কাছেই ফোনটা ছিল। স্ক্রিনের দিকে তাকিয়ে নিধির সৎ মায়ের নম্বর থেকে ভরকে গেল। নীরদ জিজ্ঞাসা দৃষ্টি তাকিয়ে আছে দেখে অর্ঘমা বলল, নিধির ফোন। কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে নিধির কান্নার আওয়াজ ভেসে এলো। অর্ঘমা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে নিধি, কাঁদছিস কেন? অর্ঘ, বাঁচা আমাকে প্লিজ। কি হয়েছে? খালার ভাইয়ের ছেলে এসেছে। তার দৃষ্টি ভালো লাগছিল না বলে আমি আমার ঘরের ছিটকিনি লাগিয়ে ভেতরে বসেছিলাম। তোকে তো বলেইছি, খালার ভাগ্নের চালচলন ভালো না, চরিত্র দোষও আছে। একটু আগে রান্না করতে গিয়ে খালা তার ভাগ্নের
কথোপকথন কানে এসেছে আমার। খালার ভাগ্নে খালাকে টাকা দিয়েছে অনেকগুলো, বিনিময়ে বুড়োর সাথে আমার বিয়ের আগ পর্যন্ত সে প্রতি রাতে আমার সাথে থাকতে চায়। মানে বুঝতে পারছিস তুই? আমি আর কিছু শোনার অবস্থায় ছিলাম না রে। দোতলা ছাদের পানির ট্যাঙ্কের পাশে লুকিয়ে আছি আমি। আসার সময় খালার ফোনটা লুকিয়ে নিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজছে। অর্ঘ্য প্লিজ কিছু কর। আমি যদি সত্যি ধরা পড়ে যাই তাহলে আজ সত্যি সত্যি আমি সুইসাইড করব। অর্ঘমা নিজেই ভয় পেয়ে গেছে নিধির কথা শুনে। তাকে কাঁপতে দেখে নীরদ তার মাথায় হাত রাখলো। অসহায় দৃষ্টিতে তার দিকে তাকালো অর্ঘমা। 15 পাশে নিধি কেঁদে কেটে আগত বিরতি করে চলছে সমানে। নিজেকে শান্ত করে অর্ঘমা নিধির উদ্দেশ্যে বলল, তুই ফোন সাইলেন্ট কর এক্ষুনি, আর লুকিয়ে থাক। যা কিছু হয়ে যাক না কেন, বের হবি না। আমি ভাইয়ের সাথে আসছি, যত দ্রুত সম্ভব আসছি আমি। কল কেটে দিল অর্ঘমা। অভ্রকে ফোন করতে হলো না। অফিস থেকে ফিরে দরজা দিয়ে সবেমাত্র ঢুকেছিল অভ্র, তখনই অর্ঘমা হতন্ত হয়ে নিজের রুম থেকে বেরিয়ে এলো। পেছন পেছন নীরদ এলো। সে এখনো কিছুই জানে না। অর্ঘমা ড্রয়িং রুমে এসে বলল, ভাইয়া আমাদের এক্ষুনি বের হতে হবে। পাগল তুই? ছেলেটা মাত্র বাসায় ফিরলো অর্ঘ্য। মায়ের কথা পাত্তা দিল না অর্ঘমা। এখন তার কাছে নিধির সেফটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি হয়েছে অর্ঘ্য? নিধির সম্পূর্ণ ঘটনা খুলে বলল অর্ঘমা। মিনা বেগম বললেন, তাহলে আর দেরি করিস না, জলদি বেরিয়ে পড় তোরা। মেয়েটা যেন কোনো বিপদ না হয় এর মাঝে। আমার মনে হয় সাথে পুলিশ নিয়ে গেলে বেশি ভালো হবে। নীরদের কথা সম্মতি জানিয়ে অভ্র বলল। হ্যাঁ চলো জলদি। অভ্র, নীরদ আর অর্ঘমা বেরিয়ে পড়ল নিধির বাসার উদ্দেশ্যে। যেতে যেতে পাশের থানায় কল করে পুলিশকেও ব্যাপারটা জানিয়ে দিল। নিধির বাসায় পৌঁছেই দৌড়ে উপরে গেল অর্ঘমা। নিধি নেই পানির ট্যাঙ্কের পাশে। আসার সময় বহুবার নিধিকে কল দিয়েও পায়নি অর্ঘমা। চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে গেছে। আর কিছু না ভেবে অভ্র আর নীরদকে নিয়ে নিধির বাসায় ঢুকলো। দরজা খোলাই ছিল। অর্ঘমাকে দেখে নিধির সৎমা যেমন অবাক হলেন তেমন রেগেও গেলেন। কারণ অর্ঘমা শেষবার যখন এখানে এসেছিল সেদিন তিনি সাফ সাফ অর্ঘমাকে বারণ করে দিয়েছিলেন সে যেন এখানে আর না আসে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে অর্ঘমা জিজ্ঞেস করল, নিধি কোথায়? তোকে কেন বলবো? তোকে বলেছি না তুই আমার বাসায় আসবি না, তো কেন এসছিস? খেতে আসিনি আপনাদের বাসায়, ভালোভাবে জিজ্ঞেস করছি। বলুন নিধি কোথায়? ও আছে ওর ঘরে, কিন্তু এখন দেখা করা যাবে না, তুই যা। এত রাত্রে কারোর বাসায় আসাটা কোন ধরনের সভ্যতা? অর্ঘমা পেছন ঘুরে নীরদার অভ্রর দিকে করুণ চোখে তাকালো। তার চোখ ছলছল করছে, যেন এখনই কেঁদে ফেলবে। অভ্রর ফোনে কল আসায় সে নীরদকে বলে বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট দুয়েকের মাঝে। সাথে আছে পুলিশ। নিধির মা পুলিশ দেখে চমকালেন, ভরকালেন। অর্ঘমা বলল, দেখুন স্যার, নিধি আমাকে ওনার ফোন থেকে কল করেছিল। মেয়েটা লুকিয়েছিল, এখন ওনার ফোন ওনার হাতে দেখা যাচ্ছে। তার মানে ওনারা নিধিকে খুঁজে পেয়েছে। প্লিজ নিধিকে নিতে আসতে বলুন এখানে। অভ্র বোনের পিছনে দাঁড়িয়ে মাথায় হাত রাখলো। পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে ফোনেই, তাই তিনি সময় ব্যয় না করে কনস্টেবলকে বললেন, পুরো বাসা সার্চ করো। আরে আরে, যাচ্ছেন কোথায় আপনারা? নিধির সৎমায়ের কথায় অফিসার বললেন, আপনার নামে অভিযোগ আছে। আটকে উঠলেন নিধির সৎমা। রাগী চোখে তাকালেন অর্ঘমার পানে। নিধির বাবা বাসায় ঢুকে পুলিশ দেখে অবাক হয়ে গেলেন। কারণ জিজ্ঞেস করলে পুলিশ তাকে নিধির ফোন করে জানানো ব্যাপারটা বললেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। অভ্র আর নীরদ বুঝতে পারল ভদ্রলোক নিজেও এই ঘটনার সাথে জড়িত। কনস্টেবল ভেতর থেকে একটা ছেলেকে টেনে নিয়ে আসলেন। অর্ঘমা নিধির কথা তাকে জিজ্ঞেস করতেই বললেন ভেতরে মহিলা কনস্টেবলের সাথে আছে। দেরি করলো না অর্ঘমা, দৌড়ে ভেতরে চলে গেল। অভ্র আর নীরদ গেল না পেছনে। নিধি কি অবস্থায় আছে কে জানে। এই অবস্থায় ভেতরে যাওয়া ঠিক হবে না তাদের। তারা দাঁড়িয়ে রইল পুলিশের সাথে। নিধির ঘরে ঢুকতেই অর্ঘমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটার বিধ্বস্ত অবস্থা দেখে সে নিজেই কেঁপে উঠল। নিধি অর্ঘমাকে দেখেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কনস্টেবল মহিলা অর্ঘমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি কে? ওর বান্ধবী। ও আমাকে কল করে জানিয়েছিল এখানের ঘটনা। নিধির সারা শরীরে মায়ের দাগ, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। কতগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো তাজা। অর্ঘমা নিধির হাত ধরে ওকে বিছানায় বসিয়ে আশেপাশে তাকিয়ে পানি খুঁজলো। নিধিকে পানি খাইয়ে তার পাশে বসে হাত ধরে জিজ্ঞেস করলো, হয়েছিল সবটা বল আমাকে। কান্নার দমকে বারবার কেঁপে উঠছে মেয়েটা। অর্ঘমার পানে তাকাতে তাকে আশ্বাস দিল অর্ঘমা। নিধি বলল, ফোন কেটে আমি ছাদে লুকিয়েছিলাম চুপচাপ। ততক্ষণে নিচে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল খালা ও তার ভাগ্নে। বিল্ডিংয়ে সবার বাসায় গিয়ে আমার কথা জিজ্ঞেস করেছে। আমি ছাদে আসার সময় 4 তলার এক মহিলা আমায় দেখে নিয়েছিল। তিনি ওদের জানিয়েছে আমার ছাদে আসার কথা। খালা আর তার ভাগ্নে ছাদে এসে আমাকে খুঁজে না পেয়ে 2 তলার ছাদে আসে আর আমাকে পানির ট্যাঙ্কের পাশেই পেয়ে যায়। খালা আমাকে সেখানে দাঁড়িয়ে কতগুলো থাপ্পড় মারেন।
তারপর আমার চুলের মুঠি ধরে বাসায় টেনে নিয়ে গিয়ে বেধড়ক পেটান আমাকে। খালার ভাগ্নেও মেরেছে। আমার শরীরে বিন্দুমাত্র শক্তি ছিল না আর মার খাওয়ার। আমাকে সেই অবস্থাতেই ওই ঘরে ফেলে রেখে যায় ওরা। কিছুক্ষণ পরে খালার ভাগ্নে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। বাবা এসবের সাথে জড়িত অর্ঘ্য। কেঁপে উঠল অর্ঘ্যমা। ওর নিজের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মেয়েটার সাথে কি তবে আরও বাজে কিছু ঘটেছে? কণ্ঠনালী কাঁপছে অর্ঘ্যমার, তবুও সে বলল। সে কি তোর সাথে বাজে কিছু? আর বলতে পারল না। নিধি জোরে কেঁদে উঠল। অর্ঘ্যমা তাকে জড়িয়ে ধরে রাখলো। একসময় শান্ত হলো নিধি। মাথা নিচু করে মিনমিনি গলায় বলল। বেশি কিছু করতে পারেনি, তার আগেই পুলিশ এসে গিয়েছিল। তবু যেখানে যেখানে ওই লোক আমায় স্পর্শ করেছে, মনে হচ্ছে সেখানে সেখানে এসিড ঢেলে জ্বালিয়ে দে। আমার মরে যেতে ইচ্ছা করছে অর্ঘ্য, ভীষণ কষ্ট হচ্ছে। আবারও কেঁদে উঠল নিধি। কাঁদতে কাঁদতে এবার তার অবস্থা প্রায় অচেতনের মতো হয়ে গেল। মুখ থেকে হালকা গোঙানির শব্দ ছাড়া কিছুই শোনা গেল না আর। অর্ঘ্যমা বুঝল না কিছুই। ঘাবড়ে গিয়ে মহিলা কনস্টেবলকে জিজ্ঞেস করতে তিনি নিধির শ্বাসের গতিবিধি দেখে কপালে হাত ছোঁয়ালেন। আতকে উঠে বললেন। শরীর তো প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে। নিধির জামা ঠিকঠাক করে সেভাবেই শুয়ে রেখে ঘর ছেড়ে বেরোলো অর্ঘ্যমা আর মহিলা কনস্টেবল। বাইরের ঘর থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। সেখানে গিয়ে মহিলা কনস্টেবল অফিসারকে জানালেন নিধির বলার কথাগুলো। অর্ঘ্যমা অভ্রের কাছে গিয়ে বলল। নিধিকে নিয়ে হসপিটালে যেতে হবে ভাইয়া, ওর অবস্থা ভালো নয়। সারা শরীরে মারের দাগ আর প্রচণ্ড জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ঠিক আছে, নিয়ে যাব। নীরদ অফিসারের উদ্দেশ্যে বলল। এদের কি শাস্তি দিবেন তা আপনি জানেন, তবে দেখবেন শাস্তি যেন কঠিন হয়। অবশ্যই। অর্ঘ্যমা ভাইয়ের দিকে তাকিয়ে বলল। নিধি এই বাড়িতে থাকলে ওকে আর বাঁচানো যাবে না ভাইয়া। আমি এই মহিলাকে এক বিন্দুও বিশ্বাস করি না। তাছাড়া এই মহিলা নিধির বিয়ে ঠিক করেছেন এক চরিত্রহীন 50 বুড়ো লোকের সাথে। আজ বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বুড়ো কোমরে ব্যথা পেয়েছে দেখে বিয়ের তারিখ পেছানো হয়েছে। ওই বুড়োর আবার আরও 2টা বউ আছে। আমি নিধিকে এখানে রাখতে ভরসা পাচ্ছি না। নিধিকে আমাদের সাথে আমাদের বাসায় নিয়ে যাব। মা বাবা? তাদের আমি বুঝিয়ে বলবো। নিধির সৎমা চিল্লিয়ে উঠলেন ওদের কথা শুনে। মহিলা প্রচণ্ড আক্রোশে ফেটে পড়লেন। নিধিকে নিয়ে যাবে মানে? ও কি তোমাদের সাথে কেন নিবে? তোর ভাইয়ের রক্ষিতা করে রাখার জন্য? মহিলার কথা শুনে বিস্ময়ে হতভম্ব হয়ে গেল অভ্র, নীরদ আর অর্ঘ্যমা। অভ্র রেগে বলল। মুখ সামলে কথা বলবেন। মহিলার সাথে অভ্রর বাগবিতণ্ডা লেগে গেল। তার কথা হলো তিনি কোনোভাবেই নিধিকে নিয়ে যেতে দেবেন না। তার সাথে সহমত প্রকাশ করেছে নিধির বাবা। নীরদ এসব দেখে পুলিশের সাথে কথা বলে ঠিক করলো নিধি তাদের সাথেই যাবে। অন্তত পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সাথেই থাকবে মেয়েটা। কথা শেষ করে নীরদ অভ্রকে শান্ত হতে বলল। নিধিকে নিয়ে এসো অর্ঘ্যমা। নীরদের কথায় অর্ঘ্যমা বলল। ওকে হাঁটিয়ে নেওয়া যাবে না, সেন্স নেই ওর। কোলে নিতে হবে? ঠিক আছে চলো। নীরদ অন্য মেয়েকে কোলে নেবে শুনতেই অর্ঘ্যমার শরীরে কাঁটা দিয়ে উঠল। রেগে নীরদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে থতমত খেয়ে গেল নীরদ। এভাবে তাকানো মানে কি? অর্ঘ্যমা দাঁতে দাঁত চেপে অভ্রর দিকে তাকিয়ে বলল। ভাইয়া, তুমি নিধিকে ওঠাবে, এসো আমার সাথে। অভ্র গিয়ে নিধিকে কোলে তুলে বের হলো। পুলিশ ততক্ষণে বাকিদের নিয়ে চলে গেছে। রাতের খাবার নিয়ে অর্ঘ্যমা ঘরে প্রবেশ করলো। নিধি বিছানায় আদর্শ হয়ে বসে আছে। চেহারায় অসুস্থতার ছাপ স্পষ্ট। চোখের নিচে কালি পড়ে গেছে। গত 3 দিন কঠিন জ্বরে আক্রান্ত ছিল মেয়েটা। গতকালই হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না বলেই ভর্তি করতে হয়েছিল। এখন একটু সুস্থ আছে বলে বাসায় নিয়ে আসা হয়েছে। খাবারের প্লেট নিধির সামনে রেখে তাকে ধরে ঠিক করে বসতে সাহায্য করলো। অর্ঘ্যমা নিজ হাতে খাবার খাইয়ে দিল নিধিকে। খাবার শেষে যত্ন করে মুখ মুছে দিয়ে ঔষধ খাইয়ে দিল। প্লেট রান্নাঘরে রেখে এসে নিজেও খেয়ে নিল। হাত ধুয়ে রুমে এসে দেখলো নিধি চোখ বন্ধ করে কাঁদছে। তার পাশে বসে অর্ঘ্যমা জিজ্ঞেস করলো। খারাপ লাগছে? আমার ভাগ্যটা এমন কেন হলো বলতে পারিস? কি পাপ করেছিলাম আমি? যা হওয়ার তা হয়ে গেছে। আমরা তো কিছুই বদলাতে পারবো না, তাই না? এসব আর ভাবিস না, এখন একটু ঘুমাতো। সপ্তাহখানেক পরে টেস্ট পরীক্ষা, আগামীকাল থেকে পড়তে বসবি। আমি তোদের বাসা থেকে আসার সময় তোর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। কিছু বলল না নিধি। চোখ বন্ধ করে শুয়ে রইল। তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। নিধিকে বাসায় নিয়ে আসায় কিছুটা নারাজ হয়েছেন অভ্রের মা। এর কারণ হলো তিনি সেদিনের ঘটনা অর্ঘ্যমের কাছ থেকে শোনার পরে ভেবেছেন নিধিকে তার সৎ মায়ের ভাগ্নে রেপ করেছে। নিধি ভয়ে ভয়ে সত্যিটা বলছে না। তার উপর আবার নিধিকে অভ্রের কোল দেখে তার মাথা ঘুরে উঠেছেন।
তিনি ভয়ে আছেন অভ্রকে নিয়ে। তার এত ভালো ছেলেটা আবার নিধি চালে ফেসে না যায়। তার ছেলে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করে। তাছাড়া নিধির রেপ না হলেও তিনি এই মেয়েকে তেমন একটা পছন্দ করতেন না। একে তো মা নেই, থাকে সৎ মায়ের অত্যাচারে, বাপ তো থেকেও না থাকার মতো। এমন একটা পরিবারের মেয়েকে কীভাবে পছন্দ করবেন তিনি? অর্ঘমাদের এক্সাম শুরু হয়ে গেছে। নিধি এখনও অর্ঘমাদের বাসাতেই আছে। গত কয়েকদিন অর্ঘমা নীরদ মিলে নিধিকে সব পড়া বুঝিয়ে দিয়েছে। নিধি ভালো ছাত্রী হওয়ায় তেমন একটা বেগ পেতে হয়নি পড়া বোঝাতে। ইদানিং অর্ঘমা খেয়াল করছে তার মায়ের ব্যবহার নিধির প্রতি কিছুটা অন্যরকম। আগের মতো আদর করেন না তিনি নিধিকে, কেমন যেন সারাক্ষণ ফরমাইশ দিতে থাকেন। অথচ অর্ঘমাকে তিনি কখনো একটা কাজের কথা বলেন না। নিধির সাথে আচরণটা এমন করেন যেন সেই এবারের আশ্রিতা মেয়ে একটা। অর্ঘমা আশ্চর্য হয়ে দেখে মায়ের এসব কর্মকাণ্ড। অর্ঘমার বাবা পারিবারিক ঝামেলা থেকে সবসময় দূরেই থাকেন। যেমন নিধির এই বাসায় থাকা বা না থাকা নিয়ে তার কোনো যায় আসে না কোনো কিছু। মীরা বেগম এই নিয়ে প্রায় রাতে তার সাথে ঘ্যান করেন, কিন্তু তিনি এসবে কান দেন না। নিধির ব্যাপারে সবই শুনেছেন তিনি। মেয়েটার এই দুঃসময়ে পাশে থাকার মতো কেউ নেই। সেখানে নিজের ছেলে মেয়ে নিধিকে সাহায্য করছে তো করুক, এতে ক্ষতি কি? কিন্তু মীরা বেগমের কথাবার্তায় ও ব্যবহারে তিনি যার পুনরায় বিরক্ত। সবসময় এক কাঠি উপরে বোঝা যেন এই মহিলার স্বভাব। মীরা বেগমকে এখন হাজার প্রমাণ দেখালেও তিনি বিশ্বাস করবেন না যে নিধির সাথে কিছুই হয়নি। সে ধর্ষিতা নয়। শুধু শুধু কথা বাড়িয়ে মুখ ব্যথা করে লাভ নেই। তাই অর্ঘমার বাবা তার কথা চুপচাপ শুধু শুনে যান, কিন্তু কিছু বলেন না। পরীক্ষা দিয়ে নীরদের সাথে বাসায় ফিরল অর্ঘমা আর নিধি। বাসায় ঢুকতে না ঢুকতেই মীরা বেগম নিধিকে উদ্দেশ্য করে বললেন, ওয়াশরুমে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো একটু ধুয়ে ছাদে দিয়ে আয় তো নিধি। নিধি কিছুরি না বলে চুপচাপ রুমে গিয়ে স্কুল ড্রেস বদলে ওয়াশরুমে ঢুকে গেল জামা কাপড় ধোয়ার জন্য। অর্ঘমা প্রায় সাথে সাথেই মায়ের কাছে গিয়ে বলল, বাসায় ওয়াশিং মেশিন থাকতেও নিধিকে দিয়ে জামা কাপড় ধোয়ানোর মানেটা কি মা? মানে কি মানে? একটা উটকো ঝামেলা আমার বাসায় থাকছে, খাচ্ছে তো সামান্য, কাজ করে দিতে পারবে না, সারাক্ষণ তো শুয়ে বসে থাকছে আর গান্ডে পিণ্ডে গিলছে। একটু কাজ করে যেসব শোধ করুক। ছি মা, তোমাদের কাছ থেকে আমি এইসব একদমই আশা করিনি। তুমি এইভাবে বলতে পারলে নিধিকে? ও কি ইচ্ছে করে এখানে এসেছে? ওর অবস্থাটা বিবেচনা করে আমি ওকে এখানে নিয়ে এসেছি জোর করে। হ্যাঁ জানি তো, মূল দোষটি যে তুই, তা কি আর জানতে বাকি আছে আমার? দেখছিস তো বাবার টাকা, ভেবেছিস বাবার কারি টাকা আছে তাই বাসাটাকে একটা আশ্রম বানিয়ে ফেলি। মা চুপ কর, তোর উপরে আমার এত রাগ উঠছে যা আমি বলে বোঝাতে পারবো না। তুই কোন আক্কেলে ওকে বাসায় নিয়ে এসেছিস? বাসায় যে তোর জোয়ান ভাই আছে সে খেয়াল নেই তোর? অমন একটা পরিবারহীন ধর্ষিতা মেয়েকে যে আমার বাসায় নিয়ে এসেছিস। এখন যদি আমার ছেলেকে ওই মেয়ে বশ করে নিজের কাছে নিয়ে যাই তখন? এমন মেয়েকে দিয়ে আমি 4 আনা বিশ্বাসও করি না। নিজের মুখে লাগাম টানো মা, মুখে যা আসছে তাই বলে যাচ্ছ তুমি। ভাইয়া আসুক আগে, ওকে আমি সব বলবো, বাবাকেও বলবো। তোমার এই হীন মন মানসিকতার কথাবার্তা শুনে ওরা তোমাকে কতটুকু সাপোর্ট করে আমিও দেখব। তুমি নিজেও তো একটা মেয়ে, তাহলে মেয়ে হয়েও কিভাবে অন্য একটা মেয়েকে এসব বলতে পারো তুমি? অর্ঘমার গালে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিলেন মীরা বেগম। হতভম্ব হয়ে গালে হাত দিয়ে মায়ের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ঘমা। মায়ের অগ্নিদৃষ্টি যেন ঝলসে দিতে চাইছে তাকে। যে মা তার গায়ে কখনো একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, সেই মা আজকে তাকে মারলো, তার সামান্য একটা বিষয় নিয়ে। এটা কি আদৌ তার মা? আজ শুক্রবার, বন্ধের দিন। অব্র খেয়াল করেছে নিধি বাসার প্রায় সব কাজই করছে। এতদিন ব্যস্ত থাকায় এসব খেয়াল করা হয়নি। নিধিকে বাসার কাজ করতে দেখে যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি বিস্মিত হয়েছে মীরা বেগমের নিধিকে হুকুম করা দেখে। মীরা বেগম যা বলছেন নিধি বিনা বাক্য ব্যয়ে তাই করে যাচ্ছে। অর্ঘমাকে দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। অফিসে প্রচুর ব্যস্ততা চলছে ইদানিং। বাসায় আস্তে আস্তে রাত 10টার বেশি বেজে যায়। গত 2 দিন যাবৎ অর্ঘমা তার সাথে কথা বলতে আসেনি। সে নিজে কথা বলতে গেলে দেখা গেছে অর্ঘমা ঘুমিয়ে পড়েছে, তাই আর কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। মেয়েটা হুট করে কী হলো কে জানে। নীরদের সাথে কথা বলে জানতে পেরেছে অর্ঘমা তার সাথেও বাড়তি কোনো কথা বলেনি পড়া সংক্রান্ত বিষয় ছাড়া। এমনটা অর্ঘমা তখনই করে যখন তার মন বিষণ্ণ থাকে অথবা কারোর প্রতি তার খুব অভিমান হয়। অর্ঘমা রুমে ঢুকে দেখতে পেল অর্ঘমা পড়ার টেবিলে বসে পড়েছে। অভ্র তার পাশে গিয়ে বসলো। কিছু বলল না অর্ঘমা, তাকালো না পর্যন্ত। অভ্র তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কদিন ধরে দেখছি আমার সাথে কোনো কথা বলছিস না। যে মেয়ে পরীক্ষার সময় সারা রাত জেগে পড়াশোনা করে, সেই মেয়ে রাত 10টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়ছে। ব্যাপারটা তো স্বাভাবিক না? কোনো সমস্যা হলে বল আমাকে।
চুপ করে কিছুক্ষণ বসে থেকে বই বন্ধ করে ভাইয়ের দিকে ঘুরে বসে তাকিয়ে ধরে তাকে জড়িয়ে ধরল অর্ঘমা। অভ্র বোনের মাথায় আদরের সহিত হাত বুলিয়ে দিতে গেলে টের পেল তার বোন কাঁদছে। বিচলিত হলো অভ্রর মন, উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অর্ঘ, কাঁদছিস কেন বোন? ভাইয়াকে বল, ভাইয়া সব ঠিক করে দিব। অভ্র অনেক চেষ্টার পর অর্ঘমার কান্না থামাতে সক্ষম হলো। অর্ঘমা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো। অভ্র তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। অল্প পানি খেয়ে অর্ঘমা বলল, ছাদে যাব ভাইয়া। ঘড়িতে সময় দেখলো অভ্র সকাল 10টা বাজে। আজকে জুমার নামাজ আছে। অবশ্য নামাজ শুরু হতে এখনো অনেক সময় বাকি, তাই বোনের কথায় সায় দিয়ে তাকে নিয়ে ছাদে গেল। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দূর আকাশের পানে তাকিয়ে অর্ঘমা জিজ্ঞেস করলো, জন্মের পর থেকে কি এখন পর্যন্ত কখনো আমার গায়ে হাত তোলা হয়েছে ভাইয়া? না, তোর গায়ে হাত তুলবো কেন? তুই তো আমার লক্ষ্মী বোন, আমার পুতুল বোন। তোকে মারার প্রয়োজন পড়েনি আজ পর্যন্ত। অথচ গত পরশু মা আমার গায়ে হাত তুলেছে, থাপ্পড় মেরেছে আমাকে। অবিশ্বাস্য দৃষ্টি তাকালো অভ্র। অর্ঘমা মলিন হেসে বলল, আমিও তোমার মতো ভীষণ অবাক হয়েছিলাম, কিন্তু যখন বুঝতে পারলাম যে মা আসলেই আমাকে মেরেছে তখন খুব কষ্ট হচ্ছিল আমার, এখনো হচ্ছে। কেন মেরেছে? মানে হয়েছিল কি আসলে? অর্ঘমা তার ভাইকে পুরো বিষয়টা খুলে বলল। সবটা শুনে অভ্রর মেজাজ খারাপ হয়ে গেল। চোখ দুটো দেখে মনে হচ্ছে ভস্য করে দেবে সবাইকে। রাগে তার রক্ত টকবক করে ফুটছে। অর্ঘমাকে সাথে নিয়ে নিচে নেমে গেল অভ্র। বাসায় এসে কোনো চেঁচামেচি কিছুই করলো না। ঠান্ডা মাথা করে নিধিকে ডাকলো। নিধি তো আসলেই সাথে মিনা বেগমও হতন্ত হয়ে বের হলেন রান্নাঘর থেকে। তার ছেলে আবার নিধিকে কেন ডাকছে? অভ্র নিধির দিকে তাকিয়ে বলল, তোমাকে এই বাসায় কাজ করার জন্য নিয়ে আসা হয়নি। পরীক্ষা চলছে না, রুমে গিয়ে পড়াশোনা করো। তোমাকে যেন আমি আর কখনো বাসার কোনো কাজ করতে না দেখি। লাগলে বাসায় কাজের মানুষ একটা রেখে দিব, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবে। অর্ঘমার দিকে তাকিয়ে অভ্র বলল, ওকে নিয়ে রুমে যা। পড়াশোনা ছাড়া ওর আর তোর অন্য কোনো কাজ নেই। গিয়ে পড়তে বস দুজনে, পরীক্ষা ভালো হওয়া চাই। অর্ঘমা ভাইয়ের কথা মতো নিধিকে নিয়ে রুমে চলে গেল। মিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে রইলেন অভ্রর দিকে। অভ্র সেই দৃষ্টি উপেক্ষা করে নিজের রুমে চলে গেল। ছেলে যখন একবার বলে দিয়েছে তখন আর নিধিকে কোনো কাজে ডাকা যাবে না বুঝতে পেরে রাগে গজগজ করতে করতে নিজেই রান্নাঘরে ঢুকলেন। অভ্রকে সন্দেহ করার কোনো মানেই হয় না। অভ্র তেমন ছেলেই নয়, তবুও চিন্তা হচ্ছে মিনা বেগমের। যতই হোক জোয়ান ছেলে বলে কথা, যদি মতিভ্রম হয়েছে। এছাড়াও আশেপাশের প্রতিবেশীরা সকলে জেনে গেছে তাদের বাসায় অঘর্মার অবিবাহিত বান্ধবী থাকছে। তারা এখন বিভিন্ন বাজে মন্তব্য করছে। অনেকে তো আবার তার কাছ থেকেই নিধির ব্যাপারে জেনে তার মনের সন্দেহ তৈরি করে দিয়েছে। সবাই বলছে নিধিকে বাসা থেকে বের করে দিতে, তা না হলে নিধি নাকি তার ছেলের মাথা নষ্ট করে দেবে। মূলত এই জন্যই তার ভয়। বিকেলবেলা অর্ঘমা নিধিকে নীরদের সাথে বাইরে পাঠিয়ে দিল অভ্র। মায়ের সাথে তার একান্তে কথা বলা উচিত, বাবাকেও ডেকে নেবে সাথে। বাবা মাকে ডেকে সোফায় এসে বসলো অভ্র। এবার খোলাখুলিভাবে কথা বলা যাবে। মায়ের এত কিসের সমস্যা তাও জানা যাবে। কি হয়েছে? বাবার কথায় অভ্র শান্ত গলায় বলল, কি হয়েছে সেটা তো মা বলবে। নিধি অর্ঘমা দুজনকেই নির্দের সাথে বাইরে পাঠিয়ে দিয়েছি। এবার মা বলো, সমস্যা কি? কিসের সমস্যা? তুমি অর্ঘমার গায়ে হাত তুলেছো কেন? আর নিধির সাথে তোমার এমন জঘন্য আচরণের মানে কি? থতমত খেয়ে গেলেন মিনা বেগম। মেয়েটা এভাবে অভ্রকে সব বলে দেবে সেটা কে জানতো। মনে মনে কথা গুছিয়ে নিয়ে বলেন, অর্ঘমা বেয়াদবি করছে তাই মেরেছি। এতটুকু মেয়ে মায়ের সাথে বেয়াদবি করার সাহস পায় কিভাবে? এই সাহস যাতে দ্বিতীয়বার না দেখায় তাই মেরেছি। শাসন করার অধিকার আমার আছে। অবশ্যই শাসন করার অধিকার তোমার আছে, কিন্তু অযৌক্তিক কারণে শাসন করার অধিকার তোমার নেই। অর্ঘমা শুধু নিধির হয়ে কথা বলায় তুমি ওকে মেরেছো। আমাকে একটু খুলে বলবি আসলে হয়েছে কি? বাবার প্রশ্ন শুনে অভ্র তার দিকে তাকালো। অর্ঘমে বলা সব কথা তাকে বলল। সব শুনে বেজায় রেগে গেলেন তিনি। স্ত্রীর দিকে তাকিয়ে তাকে ধমকে উঠলেন। অভ্র থামালো তাকে। তিনি দাঁতের দাঁত চেপে বললেন, অর্ঘমা নিধিকে বাড়িতে নিয়ে আসায় তো আমার কোনো সমস্যা হচ্ছে না, আর আমার মেয়ে আমারটা করাচ্ছে, এতে তোমার সমস্যাটা কোথায়? কোন সাহসে ওর গায়ে হাত তুলেছো তুমি? বেশ করেছি, মেরেছি, আরও মারবো লাগলে। নিধিকে আমি আমার বাসায় দেখতে চাই না। ধর্ষিতা একটা মেয়েকে বাসায় রেখে কত কথা শুনতে হচ্ছে আমাকে, তা জানো তুমি? মা, কথাবার্তা বলার আগে ভেবে চিনতে বলবে। তোমাকে বারবার বলেছি নিধির কোনো ক্ষতি হয়নি সেদিন, তবুও বারবার মেয়েটাকে তুমি ধর্ষিতা বলছো কেন? তোরা বললেই আমাকে বিশ্বাস করতে হবে? আমি তোদের চেয়ে অভিজ্ঞ মানুষ। আমি ওকে দেখেই বুঝতে পেরেছি ওর সাথে কি কি হয়েছে। তুমি অভিজ্ঞ মানুষ হতে পারো, কিন্তু ডাক্তার নাও। নিধির শরীর খারাপ থাকা সেদিন ওকে হসপিটালে ভর্তি করেছিলাম।
ডাক্তার তখনই চেক আপ করে জানিয়েছিলেন ওর শারীরিক কোনো ক্ষতি হয়নি। মিনা বেগম নিজের মনে করা আরও কিছু অযৌক্তিক কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাতে বাদ সাধলেন অভ্রের বাবা। স্ত্রীকে ধমকে চুপ করিয়ে দিলেন তিনি। শাসিয়ে বলেন, নিধির যত দিন মন চাইবে থাকবে এখানে। ওকে কোনো প্রকার কটু কথা বা তুমি শোনাবে না, বা ওকে দিয়ে কোনো কাজ তুমি করাবে না। আর না অর্গমাকে এই নিয়ে কিছু বলবে। যদি শুনেছি এমন কিছু তুমি করেছো, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কথাটা মাথায় রেখো। টাকা তোমার যাচ্ছে না, টাকা গেলে আমার যাচ্ছে। আমার যখন সমস্যা হচ্ছে না, তখন তোমারও সমস্যা হওয়ার কথা নয়। আলোর তীব্রতায় ঝলমল করছে চারপাশ। আজ নুসরাতের বিয়ে হচ্ছে কনভেনশন হলে। অর্গমা ভেতরে ঢুকেই আশেপাশে একবার ভালো করে দেখে নিল। সে ভেবেছিল লোক সমাগম খুব বেশি হবে, কিন্তু তার ভাবনার থেকে লোক সমাগম এখানে অনেকটাই কম দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বেশি ভিড় তার কোনো কালেই পছন্দ না, অস্বস্তি হয় প্রচণ্ড। অর্গমা ওনা ঠিক করে এগিয়ে গেল স্টেজের দিকে। উদ্দেশ্য নুসরাতের সাথে দেখা করা। আশেপাশে চোখ বুলিয়ে নিরোধকেও খুঁজল, কিন্তু ছেলেরা লাপাত্তা। কোথায় গেছে কে জানে। অভ্রকে দেখা যাচ্ছে খাবারের ওখানে দৌড়দৌড়ি করছে, তার মানে নিরোধ সেখানে আছে। আর যাই হোক, নিরোধকে ছাড়া অভ্র একা একা কখনো ওখানে দৌড়দৌড়ি করবে না। স্টেজের নিচে একপাশে নুসরাতের মায়ের সাথে দাঁড়িয়ে আছেন মিনা বেগম। অঘরমা তাকে দেখে কিছু বলল না। নুসরাতের মাকে সালাম দিয়ে স্টেজে গিয়ে নুসরাতের পাশে বসে পড়ল। অঘরমা মায়ের সাথে অঘরমার একটা নীরব যুদ্ধ চলছে। সেদিন অভ্র আর বাবা ছাড়ি খেয়ে মা অঘরমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন। অঘরমা নিজ থেকে কয়েকবার গিয়েছিল মায়ের সাথে কথা বলতে, তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন। হঠাৎ মায়ের এমন অবহেলা সহ্য করতে পারছে না অঘরমা। এমন কি হয়েছে যে মা তার সাথে কথা বলছে না? মা সারাক্ষণ তাকে এমনভাবে উপেক্ষা করে যাচ্ছে যেন সে অদৃশ্য। অঘরমার ভেতরটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে মায়ের সাথে কথা বলতে না পেরে। সেটা কি মা বুঝতে পারছে না? হয়তো পাচ্ছে না। কান্না পেল অর্ঘমার, কিন্তু নিজেকে দমিয়ে রাখলো সে। মুখে মিথ্যে হাসি ফুটিয়ে নুসরাতের সাথে কথা বলতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর নিরুদকে দেখতে পেল, তাও শুধুমাত্র এক পলক। ছেলেটা ভীষণ ব্যস্ততায় আছে, বোঝা যাচ্ছে। এদিকে সেই দৌড়াদৌড়ি করছে সমানে। শত হোক, একমাত্র বোনের বিয়ে বলে কথা, সবকিছু একদম ঠিকঠাক হওয়া চাই। নিধি আসেনি অনুষ্ঠানে। নীরদ এবং নুসরাত দুজনই বারবার আসতে বলেছিল তাকে, তবুও সে আসেনি। অর্ঘমা বার কয়েক জোরাজোরি করেছিল, কিন্তু নিধি আসবেই না, কারণ দুদিন বাদে আবার পরীক্ষা আছে। নিধির প্রস্তুতি কিছুটা কম থাকায় সে এখন বইয়ের ভেতর মুখ গুজে বসে আছে। সেদিনের পর থেকে মিনা বেগম নিধিকে আর কোনো কাজে রাখেন না, এমনকি কোনো কথাই বলে না তার সাথে। নিধি বোঝে অর্ঘমার মা তাকে পছন্দ করে না, কিন্তু তার কিছুই করার নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে অনেক কিছু হজম করে নিতে হয়। অর্ঘমাদের পাড়া প্রতিবেশীরা তাকে দেখতে পেলেই কটু কথা শোনাতে পিছু হয় না। নিধি প্রথম বিস্মিত হতো এদের কথার ধরন শুনে, কিন্তু পরবর্তীতে সে যখন জানতে পারলো এসব কথাবার্তা অর্ঘমা আমার নিজেই ছড়িয়েছে, তখন তার আর কিছু বলার মতো ভাষা ছিল না। মানুষের মন মানসিকতা তো সে আর পরিবর্তন করতে পারবে না। যে পর্যন্ত না নিজে কিছু করতে পারছে, সেই পর্যন্ত তাকে এখানে থাকতে হবে। এসব কথার মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে পড়ায় মনোযোগ দেয় নিধি। তার জীবনে সুখ বলতে কিছু নেই। সুখ তার কাছে মরিচিকার মতো। সুখ শব্দটাই তো তার জীবনের জন্য হাস্যকর। অর্ঘমা স্টেজ ছেড়ে খাবারের ব্যবস্থা যেদিকে করা হয়েছে সেদিকে গেল, যদি অভ্র বা নিরোধকে পাওয়া যায় এই আশায়। স্টেজে বসে থাকতে তার একদমই ভালো লাগছিল না। এত আন্টি আঙ্কেলে দাঁত কেলিয়ে কেলিয়ে পরিচয় দেওয়া দেখে তার ঘুম পাচ্ছিল প্রচণ্ড। অবশেষে তার না পেরেই নেমেই গেল স্টেজ থেকে। খাবারের সাইডে এসে দেখা গেল অভ্র নিরোধ দুজনেই ব্যস্ত, তাই অর্ঘমা আবারও ফিরে গেল। এবার স্টেজে গিয়ে না বসে চেয়ার নিয়ে স্টেজের পেছন দিকে বসলো। এখানে জনমানব তেমন একটা নেই, দু একজন ছেলে মেয়ে আছে। এরা তার বয়সী কিংবা তার থেকে ছোটই হবে, তাই নিশ্চিন্ত মনে বসে মাথা পিলারের সাথে হেলিয়ে রেখে ফোন টিপতে লাগলো। কিছুক্ষণ পরে পাশে কেউ বসায় ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। নিরোধ বসে আছে তার পাশে। মৃদু হাসলো সে, চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, ব্যস্ততা কমেছে? হ্যাঁ, একটু কমেছে। তোমার ভাইয়ের কাঁধে কাজ গছিয়ে দিয়ে আমি বিশ্রাম নিতে চলে এসেছি। কথাটা বলে দুজনে হেসে ফেলল। পকেট থেকে টিস্যু বের করে অর্ঘমার দিকে এগিয়ে দিল নিরোধ। অর্ঘমা তা দেখে ভরকে গেল। নিরোধ হেসে বলল, ভয় কেন পাচ্ছ? আমি তো জাস্ট তোমার কাজলটা ঠিক করে দিতে চাইছি, লেপটে গেছে একপাশে। ও আচ্ছা। এবার ঠিক করি। অর্ঘমা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। যত্ন করে অর্ঘমার লেপটে যাওয়া কাজলটুকু মুছে দিল নিরোধ। টিস্যুটা পকেটে ঢুকিয়ে হাতে থাকা কোকের বোতলটা এগিয়ে দিয়ে বলল, অনেকক্ষণ যাবৎ বসে আছো, এটা খেয়ে গলা ভিজিয়ে নাও। তোমার প্রিয় কোকা কোলা। নিরোধের বলার ভঙ্গি দেখে অর্ঘমা না হেসে পারল না। কিছু একটা মনে পড়তেই নিরোধ আশেপাশে তাকিয়ে ভ্রুকুসকে বলল, নিধি আসেনি না। কেন? অনেকবার জোর করেছিলাম, ও আসবেই না। দুদিন পর আবার পরীক্ষা, ওর প্রস্তুতি ঠিকঠাক মতো নেওয়া হয়নি, এই জন্যই
বইয়ের ভেতরে মুখ গুজে বসে আছে। নীরদ বিরক্ত হয়ে বলল, তোমরা এত পড়ো কিভাবে? আমি প্রথমে ভেবেছিলাম তুমি ফাঁকিবাজ ছাত্রী হবে, পরে দেখি তুমি অতিরিক্ত পড়ুয়া। এত পড়লে মাথার স্ক্রু ঢিলা হয়ে যাবে। অর্ঘমা খিলখিল করে এসে বলল, কে কাকে বলে? আপনি তো নিজেই গডমুন এডুকেশন সি, মানে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার বেশ কয়েকজন হাসির আওয়াজ পাওয়া গেল। কয়েকজনের চমকে পাশে দেখালো অর্ঘমা আর নীরদ। সেখানে থাকা ছেলে মেয়েগুলো হাসছে। অর্ঘমা এদের কথা বেমালুম ভুলে গিয়েছিল নীরদকে দেখে। ছবি তুলেছো একটাও? না, তুলবে না? আপনি তুলে দিলে তুলতে পারি। নীরদ হেসে বলল। আসো তুলে দিচ্ছি। নীরদ বেশ কয়েকটা ছবি তুলে দিল অর্ঘমার। দুজনে মিলে একসাথে কয়েকটা সেলফিও তুললো। ওদের ছবি তোলার মাঝেই অভ্র এসে দাঁড়ালো। ভ্রুকুসকে বলল, আমাকে ছাড়াই ছবি তোলা হচ্ছে? একদমই না, তোমার কথাই বলছিলাম আমরা, তাই না অর্ঘমা? অর্ঘমা মাথা নাড়িয়ে না করলো, অথচ মুখে হ্যাঁ বলে নিজেই জিহ্বায় কামড়ে অন্যদিকে দেখালো। হেসে ফেললো অভ্র আর নীরদ। নীরদ তার এক বন্ধুকে ডেকে এনে ফোন ধরিয়ে দিয়ে বলল,